আসসালামু আলাইকুম। আনফরচুনেটলি হচ্ছে একটু লেট হয়ে গেল, মানে ওই যে টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে একটু সমস্যা হলো। আসলে হচ্ছে আমাদের অফিসে একটা ক্লাস চলতেছিল, তো তো সেই ক্লাসটা চলমান অবস্থায় হচ্ছে আমি এখানে একবার ক্লাস ওপেন করছিলাম, যার জন্য আমাদের মাই ভিউ বোর্ড যে অ্যাপটা আছে, যে অ্যাপে আমরা লিখে লিখে ক্লাস নেই, সেই অ্যাপের মধ্যে একটু সমস্যা দেখা গেছিল। তো সেটা এখন ফিক্স করলাম, ফিক্স করে আমি আর কি রাউন্ড টাইমে ক্লাসে আসছি, 9:30 বাজে ক্লাসে আসছি, যেন হচ্ছে রাউন্ড ফিগারের টাইমে হচ্ছে ক্লাস শুরু করতে পারি। আচ্ছা, আমি এখনই আবার এটা কাটি। সবাই সবকিছু কি ঠিকঠাক দেখা যাচ্ছে? আচ্ছা, আশা করি দেখা যাবে। 1 মিনিট। এটা খুব প্রবলেমেটিক একটা অ্যাপ। এই অ্যাপটা হচ্ছে চেঞ্জ করা লাগবে। অনেকেই রেকর্ডেড ক্লাস করবে আমি জানি, অনেকে হচ্ছে এক্সামের জন্য আসে, ক্লাসে স্টুডেন্ট কম থাকবে আই নো। ওয়ালাইকুম আসসালাম এগেইন যারা সালাম দিচ্ছেন। আমি পড়ানো শুরু করে দিই, আমি আর সময় নষ্ট না করি। হ্যাঁ, অলরেডি হচ্ছে হয়তো ধৈর্য ধরে কষ্ট করে বসে আছেন। ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল কারা আমি কিন্তু মাত্র দেখাইলাম যে আমাদের পর্যায় সারণীর মাঝের যে এরিয়াটা, ওইখানে ডি ব্লক মৌল আছে 41টা। ডি ব্লক মৌলের কথা আমরা পড়ছি, তাই না? আচ্ছা, কথা হচ্ছে নিচে যারা আসিল, আমি আবার একটু আঁকি, যেহেতু আঁকার মধ্যেই ছিলাম, আবার একটু আঁকি যে এরকম এক পাশে ছিল কিছু, এরকম মাঝে ছিল কিছু, একটু নিচে নিচে ছিল কিছু মাঝে, আর এরকম হচ্ছে তারপরে উপরে ছিল কিছু, তাই না? এটা ছিল হচ্ছে একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে নিচে। হ্যাঁ, নিচে হচ্ছে পর্যায় সারণী একটা পার্ট ছিল, আমি একটু ভিজুয়ালাইজ করতেছি আর কি জাস্ট। হ্যাঁ, নিচে যে পার্টটা ছিল এইখানেও 3টা ডি ব্লকের মৌল ছিল, অ্যাক্টিনিয়াম, ল্যান্থানাম, থোরিয়াম। আর এইখানে মাঝখানে যারা আছে তারা হচ্ছে মোটামুটি ডি ব্লকের মৌল ছিল আর কি। জাস্ট একটু ভিজুয়ালাইজ করলাম, এখান থেকে তেমন পড়ার কিছু নাই। আমরা হচ্ছে সামনে যাব, এখন একটু পড়াশোনা করি। ডি ব্লকের মৌলগুলার মধ্যে স্ক্যান্ডিয়াম থেকে শুরু হয়েছে, একটা পদার্থ আছে বা একটা ধাতুর টাইপ আছে যেগুলো আমরা ডি ব্লকের মধ্যে ডিসকাস করি। এদেরকে আমরা বলি আসলে হচ্ছে অবস্থান্তর ধাতু। এদের নাম কি আপনারা ক্লাস 9-10-এ কোথাও না কোথাও শুনছিলেন? অবস্থান্তর ধাতু শোনার কথা, অবস্থান্তর ধাতুর ব্যাপারে জানাশোনা থাকার কথা, এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। অবস্থান্তর ধাতু আসলে কখন হবে, কিভাবে হবে? যদি যদি ডি ব্লক মৌল, অবশ্যই একটা ডি ব্লক মৌল হইতে হবে, ডি ব্লক মৌল অবশ্যই এবং অবশ্যই হইতে হবে। এটা হচ্ছে একটা কাজ। ডি ব্লক মৌল হওয়ার পরে ওর একটা স্থিতিশীল মানে স্থিতিশীল আয়ন থাকতে হবে। স্থিতিশীল আয়ন, ডি ব্লক মৌলের স্থিতিশীল যে আয়ন থাকবে। হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ ভালো, রফিকুল ইসলাম। স্থিতিশীল যে আয়ন থাকবে তার ইলেকট্রন বিন্যাস যদি ডি, ডি অরবিটালের জন্য অবশ্যই ডিতে যাবে, আমার ইলেকট্রন বিন্যাসটা অবশ্যই ডিতে যাবে। ডি 1 থেকে 9-এর মধ্যে হয়, তাহলে এটা কিরকম? এটা যদি আংশিক পূর্ণ থাকে, আমরা এটাকে বলতে পারি এটা যদি আংশিক পূর্ণ থাকে, তাহলে হচ্ছে আমরা বলতে পারবো এই যে ডি ব্লকের মৌলটা আমরা নিছিলাম সেইটা অবস্থান্তর ধাতু। আর কি কি কেস হইতে পারে? হয় হইতে পারে D0 আছে, নয় হইতে পারে D10 আছে। আচ্ছা, যারা যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, আপনার মনে হইতে পারে একটা প্রশ্ন জাগতে পারে, ভাইয়া স্থিতিশীল আয়ন জিনিসটা কি তাহলে? এটা কি এমন কিছু যে যেই অবস্থায় ওর ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতিশীল থাকে সেইটাই স্থিতিশীল আয়ন? এটা কি এরকম কিছু? না, আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে, যদি ক্লাসে কোনো প্রবলেম হয় কমেন্টে জানেন। ব্যাপারটা হচ্ছে স্থিতিশীল আয়ন হচ্ছে সেই আয়নটা যেটা ধাতু মানে বন্ধন গঠন করার পরে ও যে যৌগটা গঠন করবে সেইটা অধিক স্থিতিশীল থাকে। আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি। হ্যাঁ, কপার, কপারের একটা আছে 2+, একটা আছে কপারের প্লাস। ও এইগুলা দিয়ে আমাদের 2 রকম যৌগ গঠন করতে পারে, পারবে না? অবশ্যই পারবে। এটা দিয়ে কি করে? কপার ক্লোরাইড। এটা দিয়ে কি করে? Cu2Cl2, এটা গঠন করে। আমরা দেখতে পাই তুলনামূলকভাবে এই যৌগটা অধিক স্থিতিশীল। এই যৌগটা অধিক স্থিতিশীল আমরা এটা দেখতে পাই। এই জন্য আমরা আসলে বলতেছি কপার 2+ যে আয়নটা আছে এই আয়নটা অধিক স্থিতিশীল। কারণ ভাই আমরা বুঝবো কেমনে যে কোন আয়ন অধিক স্থিতিশীল, কোন আয়ন কম স্থিতিশীল? হ্যাঁ, তো সেটা আসলে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আমি কিছু এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে হয়তো ব্যাপারটা আরো ক্লিয়ার হবে ভালোভাবে। আমি কিছু এক্সাম্পল দিই, ঠিক আছে?
আমি কিছু এক্সাম্পল দিই, ক্লাসে পোলাপান একবারেই কম, আপনারা একটু মেনশন দিয়েন ফ্রেন্ডদেরকে যেন হচ্ছে ক্লাস ক্লাস করে আর কি। আচ্ছা আমি একটু এক্সাম্পল দিই, স্ক্যান্ডিয়াম যেটা আছে আমাদের, স্ক্যান্ডিয়াম কত 21, ওর আমাদের ইলেকট্রন বিন্যাসটা কি, আর্গন, আর্গনের সাথে কি থাকবে 3d থাকবে, 4s থাকবে, 3d তে কি থাকবে 4s এ তো 2 থাকবে আর 3d থাকবে 1। ওর স্থিতিশীল আয়নটা কি জানেন আপনারা, স্থিতিশীল আয়নটা হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+, কি থাকবে স্ক্যান্ডিয়াম 3+। এই যে স্ক্যান্ডিয়াম 3+ থাকবে, ওর তাহলে ইলেকট্রন বিন্যাসটা কি হবে, এই যে 4s থেকে দুইটা ইলেকট্রন চলে যাবে, আগে কোথা থেকে যাবে, আগে কিন্তু 4 থেকে যাবে, 4s থেকে যাবে, ও কিন্তু সর্ববহিস্থ শক্তি স্তর, সর্ববহিস্থ শক্তি স্তর থেকে ইলেকট্রনটা আগে যাবে, তারপরে ভিতরে 3d থেকে যাবে, ঠিক আছে। যদিও 3d তে পরে প্রবেশ করবে, তাও আমরা বলতে পারি যেটা সবচেয়ে বাইরের শক্তি স্তর, সেখান থেকে হচ্ছে আগে যাবে, ঠিক আছে। দেখেন 4s থেকে দুইটা চলে যাবে, 3d থেকে একটা চলে যাবে, তিনটা চলে যাবে, তাহলে থাকবে কি আর্গনটা, এখানে আর্গনের মতো হচ্ছে আর্গন ইলেকট্রন বিন্যাসটা থাকবে, আর 3d 0 4s 0, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে থাকতেছে। এখন আমারে বলেন আমাদের শর্ত কি ছিল, D1 থেকে 9, এটা কি ও ফিল আপ করছে, না ও ফিল আপ করে নাই, তার মানে স্ক্যান্ডিয়াম যেটা সে কি না, সে অবস্থান্তর ধাতু না। আমরা আরো দুইটা এক্সাম্পল দেখি, ঠিক আছে, আমরা এটা একটু শর্ট করে আমরা আরো দুইটা এক্সাম্পল দেখি। আচ্ছা দেখেন আমরা হচ্ছে দেখতে পারি, এখন কাকে দেখবো, এখন হচ্ছে আমরা জিঙ্ক দিয়ে দেখতে পারি, না জিঙ্ক না, আমরা হচ্ছে আয়রন দিয়ে দেখি, আয়রন, আয়রন কত 26। আমরা যদি ওর ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি পাবো, আমরা আর্গনকে পাবো, আমরা এরপরে কাকে পাবো, এরপরে হচ্ছে 3d আর 4s, তাই না। ওয়েট এটা আসতেছে না কেন, 3d, আচ্ছা 1 মিনিট, বারবার লেখাটা বাঁকা হয়ে যাচ্ছে বুঝছেন, এই দেখেন এটা বাঁকা হয়ে যাচ্ছে কোনো একটা কারণে। আজকে খালি দুনিয়ার সমস্যা, এত বছর ধরে ক্লাস নেই আমি ববে, কোনো সমস্যা হয় না, হ্যাঁ আজকে খালি দুনিয়ার সমস্যা শুরু হয়েছে। যাই হোক এটা আমি নিচে লিখি 3d 4s, ঠিক আছে। তো 3d এখানে কি থাকবে 26 যেহেতু আছে, 4s 2, আর এখানে কটা থাকবে 6 থাকবে 6, তাহলে হয়ে যাবে কি 3d আর 4s, ঠিক আছে। এবার ওর স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসটা কত, Fe2+, ঠিক আছে, Fe3+ ও আছে। এবার আমরা দেখি তাহলে ওর ইলেকট্রন বিন্যাসটা করি, কি হবে 4s থেকে দুটা চলে যাবে, তাই না, 3d তে থাকবে 3d 0, আর 4s হয়ে যাবে কি 4s, সরি 3d থাকবে 3d 6, 4s থাকবে 4s 0। এবার দেখেন তো আমাদের শর্ত কি পূরণ হয়েছে, শর্ত ছিল D1 থেকে 9, D1 থেকে 9 কি আছে, D1 থেকে 9 আছে, দেখছেন বারবার আজকে সমস্যা হচ্ছে খালি, আর বেশি সমস্যা করলে আমি আজকে ক্লাস অফ করে চলে যাবো, আজকে ক্লাসই নিব না। আচ্ছা 3d 6 আছে, তার মানে কি এটা আমাদের একটা অবস্থান্তর মৌল, এটা আমাদের একটা অবস্থান্তর মৌল। আপনাকে মাঝের যেগুলো আছে আর কি, স্ক্যান্ডিয়াম আর জিঙ্কের মাঝে কারা কারা আছে, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ম্যাঙ্গানিজ, এরা যারা যারা আছে আর কি, কপার, এরা প্রত্যেকেই আমাদের কি একটা অবস্থান্তর ধাতু। জিঙ্ক যেটা, জিঙ্কেরটা আমরা একটু দেখি আসেন, জিঙ্কেরটা একটু কাহিনী করি, জিঙ্কেরটা যেহেতু সমস্যা করতেছে একটু দেখি জিঙ্কেরটা। জিঙ্ক হচ্ছে কত 30, জিঙ্ক 30, আর্গন, তারপরে কি, তারপরে হচ্ছে 3d আর 3d আর 4s, এটা এখান থেকে লিখছি, হ্যাঁ ওইখানে কাজ করতেছে না কেন আজকে, সমস্যাটা কি হইলো দেখছেন, সমস্যা করতেছে আজকে এত। এইখানকার পড়াটা একটু শুরু করি আমরা, শঙ্করায়ন, ক্যামেরাটা কি একটু সরে গেল, আচ্ছা না ঠিক আছে। শঙ্করায়নের পড়াগুলো আসলে বলতে কি বুঝি আমরা, সোজা কথায় শঙ্করায়নকে যদি আমাদের রান্না বান্নার কিছু একটা সাথে আমরা তুলনা করতে চাই, আমরা বলতে পারবো এটা কাইন্ড অফ আলু ভর্তার মতো। এইখানে আসলে হয় হচ্ছে আলু ভর্তার সময় আমরা কি করি, আমরা অনেক রকমের আলু, আমরা যদি একটু একটু দেখাই আপনাদের,
ছোট একটা আলু, মোটা একটা আলু, চিকন একটা আলু, এরকম মিডিয়াম সাইজের একটা আলু, হ্যাঁ, এগুলা সব কিছু আমরা যোগ করে একটা মিক্সড ভর্তা বানাই। হ্যাঁ, পরবর্তীতে আমি যদি কাউকে সেই ভর্তাটা খাইতে দিতে চাই, আমরা কি করি? এইখান থেকে ছোট্ট ছোট্ট গোল্লা বানাই, এখান থেকে ছোট্ট ছোট্ট গোল্লা বানাই, এখান থেকে ছোট্ট ছোট্ট গোল্লা বানাই, এখান থেকে ছোট্ট ছোট্ট গোল্লা বানাই, সবগুলা প্রায় সেম সাইজের রাখি আমরা। এই গোল্লাগুলা দেখে কি কেউ বলতে পারবে যে ভাইয়া এই যে আলুগুলা এরকম বিভিন্ন রকম আকারের ছিল? নিশ্চয়ই না, কারণ সবগুলা সমশক্তির, সমশক্তি কেন মানে একই সাইজের পরিণত হয়েছে আর কি। সিরিয়াসলি সংকরণের ব্যাপারটাও এইটা, আসলে সংকরণ আমাদের বলে অনেকগুলা অরবিটাল যখন বিক্রিয়া অংশগ্রহণ করে তখন সেগুলা মিক্স করে ভর্তা বানায় তাদের মধ্যে সমশক্তির। ধরেন 4টা অরবিটাল বিক্রিয়া অংশগ্রহণ করলো, 4টা অরবিটাল মিক্স হয়ে সমশক্তির 4টা অরবিটালে পরিণত হবে। এদেরকে আমরা আসলে সাই দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এগুলো হচ্ছে হালকা পাতলা আলাপ, বেসিক আলাপ, এগুলো নিয়ে আসলে আমি খুব বেশি আগাবো না। আপনাদের এইচএসসি পরীক্ষায় কোশ্চেন অ্যান্সার করার জন্য যা যা জানতে হবে সেইটা আপনাকে আমি জানাবো ইনশাল্লাহ, ঠিক আছে? সিকিউ নিয়ে আসছি, সিকিউ সলভ করা পর্যন্ত দেখায় দিব ইনশাল্লাহ, ঠিক আছে? প্যারা নিয়েন না খুব একটা, ঠিক আছে? খুব একটা প্যারা নিয়েন না। আমি একটু একটু সামনের সামনে প্রসিড করি, ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে কি পড়া যায়? এটা আসলে কোথায় হয় এটা আমাকে জানতে হবে না, এটা হয় হচ্ছে কোথায় আমি একটু লিখে দিই আপনাদের। কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথে এটা হয়। আচ্ছা, কি প্রডিউস করে? সমশক্তির অরবিটাল। এটাও আমরা হচ্ছে মাত্র দেখলাম যে এটা হচ্ছে কি করে, সমশক্তির অরবিটাল। আচ্ছা ভাইয়ারা, আপনারা হয়তো এদিকে টাইম দেখতে পারতেছেন নাকি আমি জানি না। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে হচ্ছে 2টা 10। আমি রাত 2টা 10-এ আপনাদের জন্য ক্লাস শুট করতেছি, কারণ হচ্ছে আগামীকালকে আমাকে ক্লাসটা দেওয়া লাগবে এবং আমার বাসায় কারেন্ট আসছে গতকালকে রাত্রে 9টা বাজে, 9:30 বাজে, না আরো আরো আগে বলে ফেলছি, 10টার পরে কারেন্ট আসছে আর কি, ঘূর্ণিঝড়ের জন্য আসলে। এই জন্য হচ্ছে আমাকে কাজ বাজ সব শেষ করে আপনাদের জন্য এই রাত্রেবেলা ক্লাস শুট করতে হচ্ছে। তো ক্লাসগুলা কষ্ট করে হইলেও দেখে একটু রিভিশন দিন। হাতের লেখার এই অবস্থা কেন ভাই, আমি একটু ঠিক করে নিই, ঠিক আছে? কোথায় এটা কি গঠন করে? সমশক্তির অরবিটাল গঠন করে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখা লাগবে, এই যে আমাদের সংকরণের মাধ্যমে সবসময় একটা সিগমা বন্ধন গঠন হয়, কখনো পাই গঠন হয় না, এটা একটু মাথায় রাখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন একটু একটু পড়াশোনা করি কিভাবে আমরা একটা শর্ট টেকনিক দিয়ে খুব সহজে অনেকগুলো সংকরণ করে ফেলতে পারবো। একটা শর্ট টেকনিক, হ্যাঁ, শর্ট টেকনিকটা জানার আগে আমাদের কিছু মান জানতে হবে। মানগুলা কিসের মান? মানগুলো হচ্ছে এক্স্যাক্টলি আমরা যদি স্পষ্ট করে বলি এটা অরবিটালের মান বলা যেতে পারে, ঠিক আছে? মানগুলো কি কি আছে? 2 থেকে শুরু, 3, 4, 5, এটা হচ্ছে এসপি। দেখেন 2 অরবিটাল কয়টা? একটা, দুইটা। 3টা হলো অরবিটাল কয়টা হবে? 3টা, sp2। দেখেন তো 3টা হয়েছে না? 4 তাইলে অরবিটাল কয়টা হবে? 4টা, sp3। 5-এর জন্য অরবিটাল কয়টা হবে? 5টা, sp3 কয়টা হলো? 4টা, একটা d, কয়টা হলো? 5টা। 6, 7, sp3 4টা, আমার 6 তো লাগে কয়টা? 2টা, d2, sp3 d3, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এই মানগুলো একটু আমাদের জানতে হবে এই সূত্রটা যেটা অ্যাপ্লাই করবো আমরা সেটা জানার জন্য। সূত্রটা কি তাহলে? এক্স এর মান আমরা এই সূত্র দিয়ে বের করবো, ঠিক আছে? এক্স এর মান আমরা হচ্ছে এই সূত্রটা দিয়ে বের করবো, হাফ ইনটু, সূত্রটা হচ্ছে আমাদের কি? হাফ ইনটু, আমি যদি বাংলায় লিখি কেন্দ্রীয় পরমাণুর যোগ্যতা ইলেকট্রন, মানে কি? সর্বশেষ কক্ষপথে যতগুলা ইলেকট্রন থাকে সেইটা কি? এটা সর্বশেষ কক্ষপথে যতগুলা ইলেকট্রন থাকে সেইটা। আচ্ছা, তারপরে কি হবে? এটার সাথে যোগ হয়ে যাবে একযোজি পরমাণু সংখ্যা, পরমাণু বা মৌল সংখ্যা আমরা বলতে পারি। একযোজি মৌল ওর সাথে যতগুলা যুক্ত আছে, একযোজি মৌলের সংখ্যা। তারপরে হবে প্লাস মাইনাস চার্জ,
চার্জটা হচ্ছে কি ভাইয়া উল্টা হবে, উল্টা কিরকম উল্টা, যদি হয় প্লাস চার্জ তাহলে এইখানে হবে মাইনাস। আমি একটু বুঝায় বলি, যদি থাকে +2 তাহলে এইখানে হবে -2, ঠিক আছে? যদি থাকে -2 তাহলে এইখানে হবে +2, উল্টা চার্জ, ঠিক আছে? উল্টা, এটা একটু আমরা যখন করব তখন আমরা দেখতে পারবো। এটা আপাতত একটু পাশ দিয়ে লিখে রাখেন যে চার্জ উল্টা হবে। আমরা প্র্যাকটিস করতে থাকি একটা একটা দুইটা করে, তাহলে হচ্ছে আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এইটা পড়ার সাথে সাথে আমরা লোন পেয়ার ইলেকট্রন বের করার টেকনিকটাও শিখে ফেলবো। একটু এই কালারটা চেঞ্জ করে এই কালারটা নিই, এই কালারটা অনেক সুন্দর। আমরা এটার সাথে সাথে লোন পেয়ার ইলেকট্রন কিভাবে বের করে সেটাও আমার টেকনিকটা শিখে ফেলবো। তো ভাই লোন পেয়ার ইলেকট্রন জিনিসটা কি সেটা কি আমরা জানি? আমার জানার কথা, আমি লাস্ট ক্লাসেই করাইছিলাম লোন পেয়ার ইলেকট্রন কি জিনিস, কিমনে লাস্ট ক্লাস না মেবি আমাদের প্রথম ক্লাসটাতে আমরা দেখাইছিলাম যে লোন পেয়ার ইলেকট্রন কি জিনিস, এটা নিয়ে কিভাবে কাজ করে সেটা আমরা দেখাইছিলাম। হ্যাঁ, প্রথম ক্লাসটা দেখে এসে। আর লোন পেয়ার ইলেকট্রন নির্ণয় করার সূত্রটা কি? সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, মানে যোজ্যতা ইলেকট্রন আমরা যেটাকে বলতেছিলাম, সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন আছে সেইখান থেকে মাইনাস বন্ধন সংখ্যা, কি করব, বন্ধন সংখ্যাটা বাদ দিয়ে দিব, তারপরে যেটা থাকবে সেটাকে আমরা অর্ধেক করে দিব, ডিভাইডেড বাই 2, যেটা থাকবে সেটাকে আমরা অর্ধেক করে দিব। এইটা হচ্ছে বের করার সবচেয়ে সহজ টেকনিক। আমরা একটু প্র্যাকটিস করতে থাকি তাহলে আমাদের কাছে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু প্র্যাকটিস করতে থাকি, এই পৃষ্ঠাটা এখানে থাক, আমরা একটু প্র্যাকটিস করতে থাকি, দেখি তো তাহলে আমাদের কাছে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যায়। আমি H2O দিয়ে শুরু করি, H2O দিয়ে শুরু করি, ঠিক আছে? ওর অক্সিজেন দিয়ে আমরা কাজ করব। আমরা জানি সংকরায়ন কোথায় হয়, কেন্দ্রীয় মৌলে, কেন্দ্রীয় মৌলটা এখানে কে, অক্সিজেন। আমরা অক্সিজেন নিয়ে কাজ করি, অক্সিজেনের জন্য কি হবে, x = ½ ইন্টু সর্বশেষ কক্ষপথে কয়টা থাকে অক্সিজেনের, 6টা থাকে, 6, তাই না? আর এখানে কয়টা একযোজি আছে দেখেন তো, অক্সিজেনের সাথে একযোজি কয়টা আছে, হাইড্রোজেন আছে 2টা, তাই না? তার মানে হবে +2। কোনো কি চার্জ আছে? না ভাইয়া, কোনো চার্জ নাই, তার মানে ±0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কত হয়, 8, 8/2 কত হয়, 4। কি 4 মানে আমরা কি দেখাচ্ছিলাম ভাইয়া, 4 মানে আমরা দেখাচ্ছিলাম না sp3, দেখছিলাম? হ্যাঁ, 4 মানে হচ্ছে কি sp3, তার মানে আমরা বলতে পারি এখানে এটা হচ্ছে কি সংকরায়ন, এটা হচ্ছে sp3 সংকরায়ন। আচ্ছা, এবার আমরা যদি একটু লোন পেয়ার ইলেকট্রনটা বের করি, দেখেন তো সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, আমরা লোন পেয়ার বের করতেছি, সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 6টা। এখান থেকে মাইনাস হবে কি বন্ধন সংখ্যা, দেখেন তো অক্সিজেন কয়টা বন্ধন গঠন করে হাইড্রোজেনের সাথে, এক্সট্রিমলি সরি, গলাটা আসলে বসে গেছে হঠাৎ করে। আচ্ছা, কয়টা বন্ধন গঠন করে, 2টা বন্ধন গঠন করে, তার মানে এখান থেকে 2 বাদ হয়ে যাবে, তারপরে ডিভাইডেড বাই 2, কত হয় দেখেন তো, 6 থেকে 2 বাদ দিলে 4, 4কে আবার 2 দিয়ে ভাগ দিলে কত থাকে, 2 থাকে, তার মানে অ্যাকচুয়ালি এখানে 2টা লোন পেয়ার থাকবে অক্সিজেনের মধ্যে, 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকবে। 2 জোড়া মানে ইলেকট্রন কয়টা আমাকে বলেন তো, ইলেকট্রন কিন্তু 4টা, 2 জোড়া, 2টা লোন পেয়ার, ইলেকট্রন কিন্তু তার মানে 4টা, এটা কিন্তু গুলায়ন না। আচ্ছা, একটু সামনে যাই আমরা, এই পেজের মধ্যে আমরা আরেকটা প্র্যাকটিস করি, তাহলে হয়তো আমাদের কাছে ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে। এই পেজের মধ্যে আমরা আরেকটা প্র্যাকটিস করি। এবার আমরা নিব হচ্ছে কাকে নেওয়া যায়, NH3 কে নিই, আমি আপনাদের জন্য লেকচার নোট করে রাখছি তো নিচে। আচ্ছা, এবার আমরা অ্যামোনিয়াকে নিই, ঠিক আছে? দেখেন তো অ্যামোনিয়ার জন্য আমরা সূত্রটা যদি বসাই তাহলে কি হবে, ½ ইন্টু নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, 7 না ওর, 1s2 2s2 2p3, 2s2 আর 2p3 মিলে কয়টা হয়, 5টা হয়। আচ্ছা, তার মানে এখানে থাকবে 5টা। আর ওর একযোজি কয়টার সাথে যুক্ত আছে দেখেন তো ভাই, ও কিন্তু 3টা একযোজির সাথে যুক্ত আছে, তাই না? তার মানে এখানে কত হবে, 3 যোগ হয়ে যাবে। কোনো কি চার্জ আছে, না কোনো চার্জ নাই, তার মানে এখানে কি হবে দেখেন তো, 5 আর 3 8, 8কে অর্ধেক করলে আমরা পাই হচ্ছে 4, 4 মানে হচ্ছে আমাদের sp3। এবার আমরা লোন পেয়ারটা চেক আউট করি, লোন পেয়ার কয়টা আছে ওর মধ্যে আমরা একটু দেখি। দেখেন তো লোন পেয়ার কয়টা থাকার কথা, সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন আছে সেইখান থেকে আমরা বিয়োগ দিব কি, যে কয়টা একযোজির সাথে যুক্ত আছে, একযোজি মৌলের সাথে যুক্ত আছে কয়টা, 3টার সাথে যুক্ত আছে, ডিভাইডেড বাই 2। 5 থেকে 2 বাদ দিলে কত থাকে, 2, 2কে আবার 2 দিয়ে ভাগ দিলে কত থাকে, থাকে হচ্ছে 1। তার মানে আমাদের এইখানে এমন নাইট্রোজেনের উপরে একটা লোন পেয়ার থাকবে। বোঝা গেছে ব্যাপারটা? আমি একটু রিক্যাপ করে দিই। আচ্ছা, আরেকটা প্র্যাকটিস করি তাহলে রিক্যাপ করা যায়, সুবিধা হবে, ঠিক আছে? এটা প্র্যাকটিস করে আমরা এখানে আরো দুটো সেম টু সেম প্র্যাকটিস করি, তাহলে রিক্যাপ করার সময় বা আপনি আরো বুঝতে পারবেন। এতক্ষণ পর্যন্ত যদি না বুঝেন এবার তাকান, আরেকটা দেখি।
আরেকটা দেখি আমরা হচ্ছে এবার নিতে পারবো SO2 নেই আমরা, হ্যাঁ SO2। সালফারের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 6টা থাকে না? 6টা থাকার কথা, তাই না? ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার কত হয়? 16 হয়। 16 তার মানে কি সর্বশেষ কক্ষপথে থাকবে হচ্ছে আমাদের হাফ ইন্টু এখানে 6টা ইলেকট্রন। এদিকে কি হাফ দিছিলাম আমি? ওয়েট এ মিনিট, হ্যাঁ হাফ দেওয়া হয়েছে সবখানে, এটা খেয়াল রাখবেন কিন্তু। হাফ কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। এখানে কি ও কোনো একযোজী মৌলের সাথে যুক্ত আছে? একযোজী মানে কি যার যোজনী 1। অক্সিজেনের যোজনী কি 1? না, ওর যোজনী 2। তার মানে এইখানে ও কোনো একযোজীর সাথে যুক্ত নাই। এখানে কি ওর কোনো চার্জ আছে? না, এখানে ওর কোনো চার্জও নাই। তার মানে এখানে থাকতেছে 6 শুধু। 6কে 2 দিয়ে ভাগ করে থাকে 3। 3 মানে কি ভাইয়া? 3 মানে sp2 না? 3 মানে কিন্তু sp2। আমরা এতক্ষণ পর্যন্ত দুইটা sp3 পাইছি, এবার আমরা একটা sp2 পাইলাম। আচ্ছা, ওর লোন পেয়ারটা আমরা একটু বের করি, তোর মধ্যে কয়টা লোন পেয়ার আছে? সালফারের সর্বশেষ কক্ষপথে থাকে কয়টা ইলেকট্রন? 6টা। 6টা থেকে কি কোনো বাদ যাবে? কোনো কি একযোজীর সাথে যুক্ত আছে? না, তার মানে কোনো বাদ যাবে না। ডিভাইডেড বাই 2, তাই না? ডিভাইডেড বাই 2, তাহলে কয়টা দেখেন তো কয়টা লোন পেয়ার থাকে? ও সরি, ভুল হয়েছে। লোন পেয়ার তো না, এখানে বন্ধন ক্যালকুলেট করে। আরে আমিও ভুল করে ফেলছি রে। দেখেন 6টা না? সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে? 6টা। এখানে বন্ধন কয়টা দেখেন তো? দুইটা 4টা। কেমনে বুঝবো? সালফারের সাথে এইভাবে বন্ধন করে না? এর আগে কি আমি বন্ধন ঠিকঠাক দেখাইছিলাম? এগুলা লোন পেয়ার কি ছিল? 5টা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন। কিছু কিছু ক্ষেত্রে আসলে আপনার আমি বলি ব্যাপারটা হচ্ছে কি, কিছু কিছু ক্ষেত্রে একযোজি কাউন্ট করেও একই সংখ্যক লোন পেয়ার পাওয়া যায়। এইখানে দেখেন একযোজি আছে 3টা, লোন আবার বন্ধনও আছে 3টা। সেম হয়ে গেছে না? যেহেতু সেম হয়েছে সেহেতু একযোজি কাউন্ট করে আমি লোন পেয়ার বের করলে যে অ্যান্সারটা আসবে, আবার বন্ধন কয়টা আছে সেইটা গুণে যদি লোন পেয়ার বের করি একই অ্যান্সার আসবে। সমস্যা হয় এই টাইপের যৌগের ক্ষেত্রে। এইখানে আমি যদি একযোজি কাউন্ট করে লোন পেয়ার বের করি তাহলে একরকম অ্যান্সার আসে, বন্ধন কাউন্ট করে লোন পেয়ার বের করলে আরেক রকম অ্যান্সার আসে। বাট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বন্ধন কাউন্ট করে লোন পেয়ারটা বের করা। বন্ধন কয়টা? 4টা বন্ধন না? 1 2 3 4, 4টা বন্ধন না? একে আবার 2 দিয়ে ভাগ দিলে কি আসে দেখেন তো? 6 থেকে 4 বাদ দিলে থাকে 2। 2 ভাগ 2 কত? 1। 2 ভাগ 2 কত আসে? 1 আসে। বোঝা গেছে? আচ্ছা, লোন পেয়ার পাইলাম আমরা, তার মানে সালফারের মাথায় এখানে আমাদের একটা লোন পেয়ার থাকবে। আচ্ছা, একটু পাশে যাই, আমরা আরেকটা প্র্যাকটিস করি। এবার হচ্ছে একটু CO2 দিয়ে কাজ করি। কার্বনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 4টা থাকে না ভাইয়া? আমরা হচ্ছে এক্স বের করতেছি, হাফ সমান 4টা থাকে না? কার্বনের 6 না? 6 হলে কি আপনাদের হচ্ছে 1s2 2s2 2p2, তাই না? 4টা থাকার কথা। আচ্ছা, তারপর এখানে দেখেন তো একযোজি কি কোনো যুক্ত আছে? কোনো একযোজির সাথে সে কিন্তু অ্যাড নাই, তার ফ্রেন্ড লিস্টে কোনো একযোজি মৌলও নাই। তার মানে এখানে 0। কোনো কি চার্জ আছে? না, কোনো চার্জ নাই। তার মানে এখানে হবে 0। তার মানে কি হবে? 2। 2 মানে কি ভাইয়া? 2 মানে sp। বোঝা গেছে? 2 মানে কি? sp। আচ্ছা, এবার আমরা যদি লোন পেয়ার ইলেকট্রন বের করি, ওদের লোন পেয়ার ইলেকট্রনটা বের করি, দেখেন তো কি আসে। লোন পেয়ার যদি বের করতে চাই তাহলে কি পাবো আমরা? দেখেন তো, কার্বনের সর্বশেষ কক্ষপথে 4টা। ওর ফ্রেন্ড লিস্টে কি কোনো একযোজি আছে? না, সরি, আমরা এটা দিয়ে কেন ক্যালকুলেট করতেছি? আমি বারবার একই কাজ করতেছি। বন্ধন দেখতে হবে কার্বনের সাথে সাথে হচ্ছে। আচ্ছা, এবার আমি ইচ্ছা করে করছি, এটা ধরা পড়ে গেছি মনে হয়, তাই না? আচ্ছা, যাই হোক। হ্যাঁ, কার্বনের সাথে বন্ধন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা। কয়টা বন্ধন? 4টা বন্ধন। 4 - 4 = 0। 0। কোনো লোন পেয়ার থাকার কথা? হাফ ভাগ দিলেও যা, না ভাগ দিলেও তা। লোন পেয়ার তো নাই, এমনিতেই নাই, অমনিতেও নাই, তাই না? তার মানে কিন্তু কোনো লোন পেয়ার নাই, 0 লোন পেয়ার। আচ্ছা, তার মানে আমরা 4টা প্র্যাকটিস করলাম। আমি একটু রিক্যাপ করে দিই। 4টা একটু রিক্যাপ করে দিই। দেখেন তো কি বলা আছে। প্রথমে পানিরটা বের করলাম। এখানে কি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা? 6টা। তার সাথে 2 যোগ করছি কেন? কারণ আমাদের অক্সিজেনের সাথে 2টা একযোজি যুক্ত আছে। তারপরে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করে পাইলাম কত? 4। 4 মানে sp3। এখানে পাচ্ছি 4। 4 মানে sp3। লোন পেয়ার বের করলাম কিভাবে? বন্ধন সংখ্যা দিয়ে। অক্সিজেন আর হাইড্রোজেনের বন্ধন 2টা। 6 থেকে 2 বাদ দিছি, ডিভাইডেড বাই 2 কত থাকে? 2 থাকে। 2টা লোন পেয়ার। এখানে একইভাবে আমরা কয়টা লোন পেয়ার পাইলাম? একটা লোন পেয়ার পাইলাম। এইখানে কোনো লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার পাইছি, এখানে কোনো লোন পেয়ার পাই নাই। কিভাবে বের করলাম তাহলে? আমি যদি একটু আগে রিক্যাপ করে আসি সূত্রটা, মেইন সূত্রটা।
হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন প্লাস টোটাল একযোজি মৌল যতগুলা যুক্ত আছে প্লাস মাইনাস চার্জ। চার্জটা হচ্ছে কি ভাইস ভার্সা, যদি পজিটিভ চার্জ থাকে তাহলে মাইনাস হবে, যেমন অ্যামোনিয়াম আয়নের কথা চিন্তা করতে পারি, আমরা সামনে দেখবো, ঠিক আছে? এখন আমি কথাবার্তা না বলি। লোন পেয়ার ইলেকট্রনের ক্ষেত্রে কাহিনী কি হবে? যোজ্যতা ইলেকট্রন মাইনাস বন্ধন সংখ্যা ডিভাইডেড বাই 2। যোজ্যতা ইলেকট্রন মানে এই যে এটা কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন আছে তার থেকে যতগুলো বন্ধন গঠন করে। এইখানে আবার একযোজি দ্বিযোজি নাই, আপনি বন্ধনের বদলে এটা দিয়ে হিসাব করতে পারেন চাইলে, কিন্তু সবসময় মিলবে না, মাঝে মাঝে এলোমেলো হয়ে যাবে, তখন কিন্তু আপনি ফাইসা যাবেন। এই জন্য সবচেয়ে সুবিধাজনকটা হচ্ছে এইভাবে হিসাব করা, যে যতগুলা বন্ধন আছে সবগুলা সংখ্যা ডিভাইডেড বাই 2। 2 দিয়ে ভাগ করার ফলে আমরা কিন্তু বলতে পারতেছি জোড়া আকারে আছে এটা। 2 দিয়ে ভাগ না দিলে আমরা বলতাম টোটাল ইলেকট্রন কয়টা আছে। বাদ দেন এগুলা, সামনে যাই আমরা একটু। এগুলা দেখলাম, আমরা একটু সামনে একটা পেজ নিয়ে নিই, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত কি সবকিছু ঠিকঠাক চলতেছে? আশা করি সবকিছু ঠিকঠাক চলতেছে, চলার কথা। এবার আমরা একটা চার্জ দিয়ে কাজ করি, তো আসেন তো চার্জ দিয়ে কাজ করি। নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে ভাইয়া? সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? থাকে হচ্ছে 5টা, তাই না? 5-এর সাথে দেখেন তো একযোজি কয়টা যুক্ত আছে? 4টা যুক্ত আছে একযোজি, 1টা 2টা 3টা 4টা। আর এইখানে চার্জ আছে একটা, কি চার্জ আছে ভাই? পজিটিভ চার্জ আছে, তার মানে এইখানে হবে -1। বুঝতে পারছেন ব্যাপারটা কি? আচ্ছা, একটু সামনে যাই আমরা, তাহলে কি হয়? 5 আর 4 এর 9, 9 থেকে একবার দিলে 8, 8 কে আবার 2 দিয়ে ভাগ করলে কত থাকে? 4 থাকে। 4 মানে কি? sp3 পাই গেলাম, sp3। এবার ওর লোন পেয়ার বের করি আমরা, ঠিক আছে? লোন পেয়ারটা কিভাবে পাবো দেখেন তো। লোন পেয়ার বের করব, লোন পেয়ার। লোন পেয়ারের জন্য আমাদের এই যে কয়টা ইলেকট্রন আছে সর্বশেষ কক্ষপথে? 5টা। বন্ধন কয়টা করছে দেখতে হবে। দেখেন NH3 তে 3টা বন্ধন, আর ওর মধ্যে যে লোন পেয়ারটা ছিল এই লোন পেয়ারটা একটা হাইড্রোজেনকে দিছে, দিয়ে এখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন করছে, তার মানে টোটাল বন্ধন কয়টা হয়? 4টা বন্ধন হয়। 5 - 4 ডিভাইডেড বাই 2, তাই না? আচ্ছা সরি ভুল হয়েছে, এখানে চার্জ যুক্ত হবে। এই যে চার্জ, চার্জ আবার এরকম ভাবে উল্টা হয়ে যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, চার্জের কথাটা তো আমি আপনাদের বলি নাই, চার্জটা সবখানে উল্টা হয়ে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তো কত থাকে? 5 - 5 ডিভাইডেড বাই 2 কত থাকে? 5 - 5 তো এমনি 0, 0 ভাগ 2 করলেও যা, না করলেও তা, তার মানে 0। কোনো লোন পেয়ার থাকে না। লোন পেয়ার থাকবে কেমনে রে ভাই? দেখেন NH3 এর মধ্যে একটা লোন পেয়ার ছিল, সেই লোন পেয়ারটাকে সে হাইড্রোজেনকে দিয়ে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন করলো। আপনাদের পড়াইছি না আমি সন্নিবেশ সমযোজী বন্ধন? আমাদের ফার্স্ট ক্লাসে পড়ানোর কথা আমি পড়াইছি। সরি ভাইয়া, আপনার আমি আমার কাশির জন্য যদি আপনাদের কোনো প্রবলেম হয় সেজন্য আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা, গেল এটা অ্যামোনিয়াম আয়নের কথা। এবার আমরা একটা আরেকটা আয়ন দিয়ে দেখি, দেখি আপনাদের জন্য আয়ন সমৃদ্ধ একটা যৌগ নেওয়া যায় নাকি। নেগেটিভ আয়ন চাচ্ছিলাম, হ্যাঁ পাইছি, সালফেট আয়ন পেয়ে গেছি আমরা, ঠিক আছে? আমরা একটা সালফেট আয়ন পেয়ে গেছি। কি আয়ন পাইলাম? সালফেট আয়ন। দেখি তো সালফেট আয়নটা সলভ করি আমরা। SO2 না, SO4 2 মাইনাস, SO4 2 মাইনাস, ঠিক আছে? সালফেট আয়নটা আমরা একটু সলভ করে দেখি তো, আসেন তো। সালফারের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে ভাইয়া? থাকে হচ্ছে 6টা ইলেকট্রন, আমরা একটু আগে দেখে আসলাম। আচ্ছা, এবার আমরা যদি অক্সিজেনের মানে ওর মধ্যে একযোজি কয়টা যুক্ত আছে? কোনো একযোজি যুক্ত আছে না, কোনো একযোজি যুক্ত নাই, কিন্তু চার্জ আছে -2, তার মানে কি হয়ে যাবে? এখানে +2 আকারে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি আসে দেখেন তো, 6 আর 2 কত হয়? 8, 8 ভাগ 2 কত হয়? 4, 4 মানে কি ভাইয়া? 4 মানে sp3, 4 মানে sp3। ও সংকরণ কি পাইলাম আমরা? sp3। আমরা যদি ওর লোন পেয়ার বের করি, তাহলে কি হবে দেখেন তো। লোন পেয়ার বের করতে চাইলে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা মাইনাস বন্ধন সংখ্যা। সালফার এখানে কয়টা বন্ধন করছে জানেন? ও হচ্ছে ওই যে অক্সিজেনের সাথে হচ্ছে দুইটা দুইটা করে বন্ধন করছে। মোটমাট এখানে বন্ধন আছে হচ্ছে আমাদের 8টা বন্ধন। আমি যদি একটু হিসাব করে দেখাই, 4টা অক্সিজেন আছে না, 4টা অক্সিজেনের প্রত্যেকের সাথে সে দুইটা করে বন্ধন করছে, তার মানে কয়টা হয়? 8টা। ভেরি সিম্পল। আচ্ছা, তার মানে কত হবে? 6 - 8, ঠিক আছে? এখানে চার্জ আছে, দেখেন চার্জ কত আছে। চার্জ কিন্তু এখানে যেমন -2 আছে, আমরা এখানে উল্টা করে +2 দিয়ে যুক্ত করছিলাম। লোন পেয়ার নির্ণয় করার সময় উল্টা করে +2 করে যুক্ত করতে হবে, ঠিক আছে? তাহলে কত আসে দেখেন তো। 6 আর 2 8, 0। হ্যাঁ, অর্ধেক হাত দিয়ে ভাগ করলেও যা, না করলেও তা, ওর মধ্যে কোনো লোন পেয়ার নাই, ঠিক আছে? আশা করি হচ্ছে বোঝা গেছে ব্যাপারটা। আচ্ছা, এবার আমরা আরেকটা একটু দেখি।
এবার আমরা আরেকটা একটু দেখি, এবার একটু অন্য আরেকটা সংকরায়ন দেখবো, অন্য আরেকটা সংকরায়ন দেখি। ফসফরাসের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে ভাই বলেন তো? এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে ফসফরাস, আমরা যদি ওর সংকরায়ন বের করি তাহলে হাফ ইনটু সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 5টা থাকে। ও কয়টা একযোজির সাথে যুক্ত আছে? ক্লোরিন কি একযোজি না? হ্যাঁ ক্লোরিন একযোজি। কয়টার সাথে যুক্ত আছে? 5টার সাথে যুক্ত আছে। 5 + 5, ওর মধ্যে কোনো চার্জ আছে না? ওর মধ্যে কোনো চার্জ নাই। তার মানে এখানে আমরা যদি 10 হবে, 10কে আবার 2 দিয়ে ভাগ করলে আমরা 5 পাবো। 5 মানে জানি কি পড়ছিলাম ভাইয়া? 5 মানে 5টা অরবিটাল ছিল, তার মানে কি sp3d পড়ছিলাম না আমরা? আমরা কিন্তু sp3d পড়ছিলাম। আচ্ছা একটু সামনে যাই, একটু সামনে যাই। ওর মধ্যে লোন পেয়ার কয়টা আছে একটু দেখি। লোন পেয়ার কয়টা আছে একটু দেখি তো। ফসফরাসের মধ্যে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন 5টা, ও 5টা বন্ধন কিন্তু করছে। দেখেন ক্লোরিনের সাথে একটা করে বন্ধন দিলে 5টা, ক্লোরিনের সাথে 5টা বন্ধন, তার মানে 5 - 5 = 0। কোনো লোন পেয়ার ওর মধ্যে নাই। 0 কে আমরা হাফ দিয়ে ভাগ করলেও যা, হাফ দিয়ে ভাগ না করলেও সেটাই, ঠিক আছে? আচ্ছা মোটামুটি আমরা ওদিকে 4টে, দিকে 3টে, 7টা প্র্যাকটিস করছি। আর কি কিছু করছি না? 7টা প্র্যাকটিস করছি, 7টার মধ্যে সবকিছু একটু কভার করার ট্রাই করছি। আরেকটা যদি দেখতে চান তাহলে দেখাইতে পারি IF7, ঠিক আছে? IF7টা একটু দেখাইতে পারি তাহলে আপনাদের, IF7টা একটু দেখাইতে পারি, ঠিক আছে? এই পাশে একটু দেখাই দিই, এই পাশে একটু দেখাই দিই। আমরা একটু IF7টা দেখি, IF7টা দেখি। এটা কি? আয়োডিন। সর্বশেষ কক্ষ মানে কেন্দ্রীয় মৌলটাকে আয়োডিন। কারণ আয়োডিনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে আপনারা কি জানেন? কিভাবে বের করতে হবে এটাকে আপনারা পারেন? হ্যাঁ, আয়োডিনের কিন্তু আমরা জানি না যে ওর পারমাণবিক ভর সংখ্যা কত বা পারমাণবিক সংখ্যা কত, তাই না? হ্যাঁ, বের করতে হয় কিভাবে? ও কার গ্রুপে, ও কোন গ্রুপে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিনের গ্রুপে, আয়োডিনের মানে ক্লোরিনের গ্রুপে। হ্যাঁ, ওদের সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে, আয়োডিনের সর্বশেষ কক্ষপথে ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে। কিভাবে? কারণ তারা সেম গ্রুপে আছে। গ্রুপ কিভাবে ডিসাইড করে? সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে তার মাধ্যমেই ভাইয়ারা গ্রুপ ডিসাইড করে, ঠিক আছে? এই জন্য তার মানে এখানে অ্যান্সারটা কি হবে, মানে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে এটা কিভাবে বের করব? ওর গ্রুপ দেখে। ও হচ্ছে কত? গ্রুপ 17। গ্রুপ 17 এর সবার সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে। তার মানে ওর এখানে কি হবে? ওর x সমান হবে হাফ ইনটু 7। কোন লোন একযোজি কয়টা আছে? 7টা একযোজির সাথে যুক্ত আছে, 7টা ফ্লোরিন, তার মানে 7 + 7। কোনো কি চার্জ আছে না? কোনো চার্জ নাই, তার মানে এখানে হচ্ছে 7। 7 মানে কি জানেন? 7 মানে হচ্ছে sp3d3, ঠিক আছে? বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, ওই যে চঞ্চল চৌধুরীর মতো করে বললাম, বোঝা গেছে ব্যাপারটা বা বুঝো নাই ব্যাপারটা, কেমনে জানি বলে না, আয়নাবাজি ছবির মধ্যে বলছিল। আচ্ছা গেল এটা। এবার ওদের লোন পেয়ারটা দেখি, ওর মধ্যে কোনো লোন পেয়ার আছে নাকি একটু দেখি আমরা। লোন পেয়ার আছে নাকি একটু দেখি আমরা। আসেন আসেন ওদের এটা একটু সাইডে সরায় দিই, 1 মিনিট। এই যে পাশে একটু সরায় দিলাম। সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, ঠিক আছে? ওর মধ্যে বন্ধন কয়টা? আয়োডিন 7টা ফ্লোরিনের সাথে 7টা বন্ধন গঠন করে। 7 - 7 = 0। হাফ দিয়ে ভাগ করলেও যা, না করলেও তা। কত হয়? 0। ওর মধ্যে কিন্তু কোনো লোন পেয়ার নাই। এবার আমি একটু শর্ট করে দিই। আমরা 4টা 8টা দেখলাম প্র্যাকটিস, ঠিক আছে? আপনাদের জন্য কিছু SW কি দিব? পারবেন আপনারা মোটামুটি। কয়েকটা যৌগ যা করাইছি এর বাইরে থেকে খুব একটা আসবে না। PCl3টা ট্রাই করতে পারেন, POCl3টা ট্রাই করতে পারেন। বাসায় যা যা করবেন সেটাই হচ্ছে আপনার জন্য এক্সট্রা, ঠিক আছে? আপনি বইটা খুলবেন, বইটা খুলে যা যা পাবেন সেগুলো একটু একটু করে দেখে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা মোটামুটি সবকিছু এই পাশে এটে গেল। আচ্ছা একটু সামনে যাই আমরা। এখানে আমরা 4টা প্র্যাকটিস দেখলাম, সংকরায়নের একবারে বেসিক কথাবার্তাগুলো শেষ। এবার এটা আমরা সামনে যাব, ঠিক আছে? ভাইয়া আপনাদের যে এই সূত্রটা আমি দেখাইলাম, ভেরি আনফরচুনেটলি এই সূত্রটা সব ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি যে যেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন না, তার মধ্যে সবচেয়ে মেজর যে জায়গাটা সেটা হচ্ছে আপনি জৈব যৌগের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন না। জৈব যৌগের জন্য আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে কি জৈব যৌগের সংকরায়ন হয় না? অবশ্যই হয়। কিভাবে কাজ করা লাগে ভাই? আসলে সত্যি কথা বলতে এই যে যৌগ, এই সূত্রটা আমি দেখাইলাম, এটা কিন্তু সার্টিফাইড একটা সূত্র। এটা বইয়ের মধ্যে আছে, আমাদের স্যারেরা আমাদের পড়ায়, সার্টিফাইড একটা সূত্র। কিন্তু কিন্তু এইটা আসলে আরেকটা সূত্রের ডেরিভেটিভ। আসলে আরেকটা সূত্র আছে, সেটা আমরা বলি হচ্ছে ওয়েট এ মিনিট,
সার্বজনীন সূত্র। সার্বজনীন সূত্র মানে কি আসলে? এটা সার্বজনীন শব্দটার অর্থ কি? সবার জন্য প্রযোজ্য, তাই না? সবার জন্য প্রযোজ্য। সার্বজনীন সূত্র মানে হচ্ছে এই সূত্রটা দিয়ে আসলে ওই যে জৈব যৌগ বলেন কিংবা এতক্ষণ আমরা যাদের নিয়ে কাজ করছি তাদের কথা বলেন, আরেকটা জিনিস, একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এতক্ষণ আমরা যাদের সংকরায়ন বের করতেছিলাম তারা প্রত্যেকে কিন্তু ছিল কেন্দ্রীয় মৌল। এখন আমি কিন্তু এটাও পড়েছি যে কেন্দ্রীয় মৌলের সংকরায়ন হয়, মাঝে মাঝে দুইটা কেন্দ্রীয় মৌল থাকতে পারে। দুইটা যদি কেন্দ্রীয় মৌল থাকে কিংবা কিংবা একটা কেন্দ্রীয় মৌল আছে, একটা সাইড গুরুত্বপূর্ণ একটা মৌল আছে, ওই মৌলটারও কিন্তু সংকরায়ন হবে। তখন ওই মৌলটা সংকরায়ন কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আর আমাদের আগের যে টেকনিক সূত্রটা দেখলাম সেটা দিয়ে করা পসিবল হয় না, সেটা কিন্তু এই সার্বজনীন সূত্র দিয়ে করতে হয়। আমি আস্তে আস্তে শিখিয়ে দিব, তখন হচ্ছে আশা করি আর সমস্যা হবে না। আমরা একটু সামনে যাই। সার্বজনীন সূত্রের মূল কথাটা কি জানেন? সার্বজনীন সূত্রের মূল কথাটা হচ্ছে x সমান সমান, এই যে আমরা x দেখতেছিলাম না তখন, x সমান সমান হচ্ছে সিগমা বন্ধনের সংখ্যা প্লাস লোন পেয়ারের সংখ্যা। ভাইয়া সিগমা বন্ধন কয়টা আছে বুঝবো কেমনে? সোজা কথায়, বা আমি যদি সহজ করে আপনাকে সত্য কথাটা বলে দেই, এখানে আপনাকে স্ট্রাকচার এঁকে কাজ করতে হবে। স্ট্রাকচার আঁকাটা এখানে মাস্ট। আচ্ছা, এটা দিয়ে তাহলে আমরা ইজি থেকে শুরু করি। ইজি থেকে কিভাবে শুরু করা যায়? আমরা একটু H2O থেকে শুরু করি। H2O থেকে শুরু করি, পানি থেকে শুরু করি। পানির স্ট্রাকচার কি? এখানে আমাদের হচ্ছে এখানে একটা অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে? উল্টা ভি শেপ স্ট্রাকচার যেটা। হ্যাঁ, দেখেন তো তাহলে সিগমা বন্ধন কয়টা থাকতেছে এখানে? একটা, দুইটা। এক সমান সমান সিগমা বন্ধন দুইটা। আর কোনো কি লোন পেয়ার আছে? হ্যাঁ, লোন পেয়ার খুঁজতে হবে। কিভাবে? এবার দেখেন লোন পেয়ার বের করার টেকনিক আমরা কি পড়ে আসছিলাম? বন্ধন, সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন। সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? অক্সিজেনের জন্য 4টা, তাই না? ওয়েট এ মিনিট, x is equal to 2+, সিগমা বন্ধন দুইটা। আর অক্সিজেনের জন্য সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 4টা। 4টা না, সরি 6টা, ভুল হয়েছে, সরি 6টা, তাই না? আর বন্ধন কয়টা করছে? দুইটা। 6 - 2 / 2 কত হয়? 2 হয়। তার মানে ওর এখানে অ্যাকচুয়ালি দুইটা লোন পেয়ার আছে। আগে যেটা করেছি সেটাই আবার করলাম। তার মানে লোন পেয়ার কয়টা? দুইটা। সিগমা বন্ধন কয়টা? দুইটা। 2 + 2 কত? 4। 4 মানে কি? sp3, ঠিক আছে? আচ্ছা, একটু সামনে যাই, একটু আরেকটা দেখি। এবার CO2টা দেখতে পারি। CO2টা দেখতে পারি। CO2 আমরা হচ্ছে স্ট্রাকচার রাখবো। কিভাবে স্ট্রাকচার রাখবো? ঠিক আছে, কার্বনের লোন পেয়ার কয়টা? লোন পেয়ার হচ্ছে কার্বনের সবশেষ কক্ষপথে 4টা, বন্ধন করে ফেলছে 4টা, /2 কত হয়? 0, তাই না? তার মানে আমাদের কোনো লোন পেয়ার নাই। x সমান সমান তাহলে কি হবে? সিগমা বন্ধন প্লাস লোন পেয়ার, তাই না? সিগমা বন্ধন আর লোন পেয়ারের যোগফল। সিগমা কয়টা আছে? একটা, দুইটা সিগমা আছে। লোন পেয়ার কি কোনো আছে? না, কোনো লোন পেয়ার নাই, 0 লোন পেয়ার। তার মানে কত হয়? 2। 2 মানে কি? আমাদের হচ্ছে sp। আচ্ছা, আমি একটু সূত্রটা রিক্যাপ করে ফেলি, তাহলে হচ্ছে পরের পেজে যাব। আচ্ছা, রিক্যাপ করে ফেলি। মেইন সূত্রটা কি? সার্বজনীন একটা সূত্র, যেটা দিয়ে আমরা সব ধরনের যৌগের সংকরায়ন বের করতে পারবো। সব ধরনের যৌগ, ঠিক আছে? এখন কথা হচ্ছে সব ধরনের যৌগের ক্ষেত্রে কি ভাই আগে যেগুলা বের করে আসছি সেগুলা পড়ে না? হ্যাঁ, সেগুলা পড়ে। তার মানে কি? সেগুলা দিয়ে আপনাদের দেখাইলাম আগে সূত্রটা কেমন। সূত্রটা হচ্ছে কি? সিগমা বন্ধনের সংখ্যা আর লোন পেয়ারের সংখ্যা, এই দুটো যোগ করার পরে আমরা কি পাবো? এক্স পাবো। এক্সটা এর আগে আমরা সূত্র দিয়ে বের করতেছিলাম, মনে আছে একটু আগে যে আমরা এক্স বের করতেছিলাম প্রত্যেকবার হাফের সূত্র দিয়ে, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজিত সংখ্যা, ওইটা দিয়ে আমরা কোন মানটা বের করতেছিলাম? আসলে এক্স এর মানটা বের করতেছিলাম। এখানে এক্স এর মানটা বের করার জন্য আসলে সিগমা বন্ধন প্লাস লোন পেয়ার ইলেকট্রন, এই সূত্রটা আমরা ইউজ করব। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া আগেরটা তো সহজ ছিল। হ্যাঁ, আগেরটা শুধু সহজ লাগে, আগেরটা দিয়ে করবেন, কিন্তু মাথায় রাখা লাগবে জৈব যৌগ কিংবা নাইট্রোজেনের ফসফেট যেগুলো আছে, সরি অক্সাইড যেগুলো আছে, নাইট্রোজেন এবং ফসফরাসের অক্সাইড, N2O5, PO2, P2O5, হ্যাঁ, NO2, NO3, ওদের ক্ষেত্রে এই আগের সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে? মাথায় রেখেন। অনেক কথা কিন্তু আমি লিখতেছি না, মুখে বলতেছি। সেগুলা যদি নোট করে না রাখেন তাহলে পরে আপনি ভুলে যাবেন। আপনার মাথা তো হচ্ছে কোনো কি বলে স্টেডিয়াম না, স্টেডিয়ামের মতো ফাঁকা হয়ে যাবে আর কি আপনার মাথাটা, ঠিক আছে? আমরা এবার হচ্ছে একটা কাজ করি। এইখানে এই যে CO2 এর আমরা যে সংকরায়নটা বের করলাম,
সংকরণটা যে আমরা বের করলাম ভাইয়া, সংকরণটা আসলে কার সংকরণ বের করছি? আমরা কার্বনের সংকরণ বের করছি না। আমাদের যদি বলে CO2 এর অক্সিজেনের সংকরণটা বের করো, তাহলে কি করব? CO2 এর অক্সিজেনের সংকরণ বের করো। বলা হলো কি CO2 এর অক্সিজেনের সংকরণ বের করো। প্রশ্নটা এমনি করা হবে, কার্বন ডাই অক্সাইডের অক্সিজেনের সংকরণ কি? তখন কিন্তু আর আগের সূত্রে অ্যাপ্লাই করলে লাভ নাই। আগের সূত্র যত অ্যাপ্লাই করেন এটা বের হবে। এটা কি বের করতে পারবেন? না, পারবেন না। এটা বের করার জন্য এই সূত্রটাই লাগবে। এখন কি কি লাগবে আমাকে? আমার জন্য লাগবে হচ্ছে, আমরা যদি অক্সিজেনের সংকরণ বের করি তাহলে কি লাগবে আমাদের জন্য? আমাদের লাগবে হচ্ছে X = সিগমা বন্ধন লাগবে। সিগমা কয়টা আছে? একটা অক্সিজেনের সাথে আমরা একটা ধরে হিসাব করবো, একটা ধরে এক পাশ কয়টা সিগমা আছে? একটা সিগমা আছে, একটা সিগমা আছে। এবার লাগবে লোন পেয়ার। দেখেন তো লোন পেয়ার কয়টা আছে, বের করা যায় নাকি? অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 6টা। বন্ধন কয়টা করছে? 2টা, ডিভাইডেড বাই 2 কত হয়? 4/2, 2টা হয় না? তার মানে লোন পেয়ার কয়টা থাকে? একটা, দুইটা থাকে না লোন পেয়ার? তার মানে লোন পেয়ার থাকে কয়টা? 2টা। আমি সেই সূত্র দিয়ে বের করছি, যেটা একটু আগে শিখে আসলাম। লোন পেয়ার থাকে 2টা, কত হয়? 3। 3 মানে কি? 3 মানে হচ্ছে sp2। এটা একটু রিক্যাপ করি, কি করলাম আমরা আসলে যখন কেন্দ্রীয় মৌল বাদে বাকি যারা আছে তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে সংকরণ বের করতে যাব, তখন সার্বজনীন সূত্রটা বের করতে হবে, সূত্র দিয়ে করতে হবে আর কি। তো এখানে কি কাহিনী হইলো, সিগমা বন্ধন কয়টা? একটা অক্সিজেনের জন্য হিসাব করতেছি আমরা, একটা অক্সিজেনের জন্য সিগমা বন্ধন একটা। আর অক্সিজেনের লোন পেয়ার হিসাব করলাম কিভাবে? দেখেন তো, সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 6টা। ওর বন্ধন কয়টা? এখানে দেখেন তো, বন্ধন 2টা না, টোটাল বন্ধন। এখানে কিন্তু আর সিগমা বন্ধন দেখতেছি না, লোন পেয়ার বের করতেছি। লোন পেয়ার বের করতে আপনারা পারেন না, একটু আগে দেখায় আসলাম। টোটাল বন্ধন নিতেছি, সিগমা বন্ধন কিন্তু এখানে আর সিগমা বন্ধন নিচ্ছি না। কেন নিচ্ছি না? এটা তো আর সংকরণ বের করতেছি না, এটা লোন পেয়ার বের করতেছি। দেখা আসছিলাম না একটু আগে নিয়মটা, যে সর্বশেষ কক্ষপথে যে কটা ইলেকট্রন মাইনাস টোটাল বন্ধন সংখ্যা একটা অক্সিজেনের জন্য 2টা বন্ধন, 6 - 2 ডিভাইডেড বাই 2 কত হয়? 2। তার মানে লোন পেয়ার কয়টা? 2টা। তার মানে এখানে সংকরণ কি হচ্ছে অক্সিজেনের জন্য? sp2 হচ্ছে। এই সকল ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ব্যবহার করি সার্বজনীন সূত্র। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে আরেকবার রিপিট করে দেখে নেওয়া লাগবে ভাইয়ারা। ঠিক আছে, মোটামুটি হচ্ছে 30 মিনিটের মতো ক্লাস হচ্ছে। আমরা সংকরণ নিয়ে একটু হাবিজাবি গল্প টল্প করতেছি আর কি। আচ্ছা, এবার আমরা আরেকটা করি। এবার আমরা জৈব যৌগে চলে যাই। জৈব যৌগে আমরা একটু সংকরণ করতে হবে। আমরা একটা জৈব যৌগ করবো, 2টা জৈব যৌগ করবো। আমরা কয়টা? 2টা করবো। ঠিক আছে, 2টা জৈব যৌগ নিলাম আমরা। এখন ব্যাপার হচ্ছে ওর সংকরণ বের করার জন্য আমাদের সবার আগে স্ট্রাকচারটা লিখতে হবে। কি লিখতে হবে? স্ট্রাকচারটা লিখতে হবে। কার্বন, এখানে একটা ও, এখানে ওর সাথে একটা এইচ, এখানে হচ্ছে 3টা হাইড্রোজেন। আমরা যদি কার্বনের সংকরণ বের করতে চাই তাহলে কি করতে হবে? কার্বনের ক্ষেত্রে আমরা কার্বনের সংকরণ বের করতেছি। X = সিগমা বন্ধন কয়টা কার্বনের সাথে? 4টা। কার্বনের সাথে কোনো লোন পেয়ার আছে? ওর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন কার্বনের জন্য? 4টা। বন্ধন হয়েছে কয়টা? 4টা। 0 লোন পেয়ার, তার মানে সূত্র এখানে 0 থাকবে। তার মানে কি হবে? 4। 4 মানে কি? sp3 না? 4 মানে কিন্তু sp3। আচ্ছা, তার মানে হচ্ছে কার্বনের সংকরণ sp3। আমরা যদি এবার অক্সিজেনের সংকরণ বের করি, হাইড্রোজেনের সংকরণ বের করি, আমরা এখানে চাইলে অক্সিজেনটা বের করতে পারবো, আমরা চাইলে হাইড্রোজেনটা নিয়ে খুব একটা কাজ নাই। সরি, অক্সিজেনটা, হাইড্রোজেন তো s অরবিটাল শুধু। হাইড্রোজেন না, হাইড্রোজেনের তো শুধু s অরবিটাল। s অরবিটাল নিয়ে আর কি বের করবো আমরা? আমরা হচ্ছে অক্সিজেনটা বের করবো। এবার অক্সিজেনটা একটু দেখি আসেন আমরা। x = অক্সিজেনের জন্য সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? সরি, সিগমা বন্ধন কয়টা? একটা, 2টা। 2টা সিগমা বন্ধন, 2টা। প্লাস লোন পেয়ার কয়টা? আসেন তো দেখি লোন পেয়ার কয়টা। লোন পেয়ারের জন্য আমাদের সর্বশেষ কক্ষপথে 6টা ইলেকট্রন বন্ধন গঠন করছে 2টা। 2টা বন্ধন গঠন করা হয়েছে। তার মানে কি হইলো? 6 থেকে 2 - হাফ, সরি ডিভাইডেড বাই হাফ = কত? 2টা লোন পেয়ার আছে এখানে, একটা, 2টা লোন পেয়ার আছে। ঠিক আছে, তার মানে কি হইতেছে? তার মানে হচ্ছে এখানে না, ওয়েট, একটু এডিট, না ঠিক আছে, আমি হচ্ছে আরেকটা অ্যানসার দেখতেছিলাম। হ্যাঁ, 2 + 2 কত হয়? 4। 4 মানে হচ্ছে কত? হইছে sp3। ঠিক আছে, বুঝা গেছে কি হইলো? রিক্যাপ করে দিই একটু। জৈব যৌগটা কি করলাম? জৈব যৌগের সবার আগে স্ট্রাকচার রাখলাম। মাস্ট স্ট্রাকচার আপনার রাখতেই হবে। স্ট্রাকচার রাখার পরে দেখলাম যে কার্বনের আমাদের সংকরণ বের করতে হইতেছে
সংকরণটা কি? x ইজ ইকুয়াল টু সিগমা বন্ধন কয়টা, একটা দুটো তিনটা চারটা, প্লাস লোন পেয়ার কয়টা, কার্বনে কোনো লোন পেয়ার পাইলাম আমরা না, কোনো লোন পেয়ার পাইনি, তার মানে sp3। অক্সিজেনের জন্য x ইজ ইকুয়াল টু 2 + 2, এখানে কি হচ্ছে সিগমা বন্ধন দুইটা, এই যে এখানে সিগমা বন্ধন দুইটা, দুই পাশে দুইটা, আর লোন পেয়ার আমরা পাইলাম অক্সিজেনের জন্য হচ্ছে কয়টা, দুইটা, তার মানে 2 + 2 কত, 4, 4 থেকে sp3। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু হচ্ছে CH3 CO CH3 এটা একটু আমরা দেখবো। ঠিক আছে, এবার আমরা এটার বন্ধন এটা একটু আঁকি, কিভাবে স্ট্রাকচার আঁকে, যৌগ যৌগ পারলে এগুলা পড়া অনেক সহজ, এইভাবে আঁকে তাই না, একটা দুইটা তিনটা, মানে কি একটা দুইটা তিনটা। আমরা একবার এই কার্বনটার সংকরণ বের করব, একবার এই কার্বনটার সংকরণ বের করব, একবার এই অক্সিজেনটার সংকরণ বের করব। ঠিক আছে, আমরা কি করব, তিন ধাপে তিনটা কাজ করব। একবার হচ্ছে এই কার্বনটা, একবার এই কার্বনটা, একবার এই অক্সিজেনটা সংকরণ বের করব, সবগুলোই আলাদা আলাদা হবে। ঠিক আছে, একবার এই কার্বনটার জন্য কাজ করি। x সমান সিগমা বন্ধন কয়টা, তিনটা, একটা দুইটা, এখানে একটা, একটা সিগমা একটা পাই তাই না, তিনটা, কোনো লোন পেয়ার নাই এখানে, হ্যাঁ লোন পেয়ার নাই, তার মানে তিনটা কি হয় ভাইয়া, তিনটা হচ্ছে sp2 হয়। আচ্ছা আমরা একটু এই কার্বনটার জন্য কাজ করি, এই কার্বনটার জন্য কাজ করি। x সমান চারটা সিগমা বন্ধন, চারটা, কোনো লোন পেয়ার এখানে থাকবে না, কোনো লোন পেয়ার নাই এখানে আসলে, তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে হচ্ছে 0, হ্যাঁ তার মানে কত হয় 4 sp3। একবারে সহজ না, একবারে সহজ না। আচ্ছা এবার আমরা এই অক্সিজেনটার জন্য একটু কাজ করি, অক্সিজেনে কি একটু দেখি, অক্সিজেনটা এই যে অক্সিজেনটা, এই যে অক্সিজেনটার জন্য, অক্সিজেনের জন্য কি দেখেন তো, x সমান সিগমা বন্ধন কয়টা, একটা, দেখেন তো একটা ডাবল বন্ড একটা সিগমা বন্ড, পাই বন্ড হয়ে যাবে একটা, তার মানে সিগমা বন্ধন একটা, প্লাস লোন পেয়ার কয়টা আছে দেখেন তো, বন্ধন করছে টোটাল দুইটা, সর্বশেষ কক্ষপথে থাকে কয়টা, ছয়টা, তার মানে আমাদের অ্যাজ ইউজুয়াল দুইটা লোন পেয়ার এখানে আছে, তার মানে কত হয় 2, 3, 3 মানে কি sp2। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। ঠিক আছে, সবগুলোর জন্য আলাদা আলাদা করে আমরা সংকরণ বের করতে পারতেছি, এটা এই সূত্রটার বিশেষত্ব। ঠিক আছে, আশা করি হচ্ছে আপনারা বুঝছেন ব্যাপারটা, আশা করি বুঝছেন। ঠিক আছে, আচ্ছা মোটামুটি এর মাধ্যমে হচ্ছে আমাদের সংকরায়নের মানে কি বলে, সংকরায়ন কি, সংকরায়ন নির্ণয় রিলেটেড পার্টটা শেষ হইলো আমাদের। ঠিক আছে, সংকরায়ন নির্ণয় রিলেটেড পার্টটা আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা হচ্ছে সংকরায়নের বন্ড অ্যাঙ্গেল নিয়ে একটু পড়াশোনা করব, সংকরায়নের বন্ড অ্যাঙ্গেল নিয়ে একটু পড়াশোনা করবো। আমি একটু রিক্যাপ করে আসি কি কি পড়াইলাম। আমরা হচ্ছে মোটামুটি দেখেন তো, আমরা সংকরায়ন শুরু করলাম, এখানে শুরু করার পরে আমরা হচ্ছে সংকরায়নের সূত্র দেখলাম, আমরা তারপরে কি করলাম, আমরা হচ্ছে এই চারটা সংকরায়ন প্র্যাকটিস করলাম, আরো চারটা সংকরায়ন প্র্যাকটিস করলাম, তারপরে হচ্ছে সার্বজনীন সূত্র নিলাম, সার্বজনীন সূত্রে কিছু প্র্যাকটিস করলাম, তারপরে আমরা হচ্ছে সার্বজনীন সূত্র দিয়ে জৈব যৌগের সংকরায়ন বের করলাম, জৈব যৌগের জন্য কিভাবে আলাদা আলাদা পরমাণুর বা আলাদা আলাদা মৌলের সংকরায়ন বের করা যায় সেটা আপনাদের দেখাই দিলাম। ঠিক আছে, আশা করি এই ক্লাসটা করার পর সংকরায়ন নিয়ে নির্ণয় নিয়ে আর কোনো প্রবলেম আপনার হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল নিয়ে কথাবার্তা বলবো। আমরা হচ্ছে কি নিয়ে কথাবার্তা বলবো, বন্ড অ্যাঙ্গেল নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা আসেন, সবচেয়ে বেসিক আলাপ আলোচনাগুলো করবো, যেগুলো সিকিউর জন্য সবচেয়ে বেশি লাগে, বেশি প্যারায় যাব না। ঠিক আছে, হালকার উপর দিয়ে শেষ করে ফেলবো। আচ্ছা বন্ড অ্যাঙ্গেল নিয়ে যদি একটু কথাবার্তা বলতে চাই, তাহলে তো একেবারে বেসিক বন্ড অ্যাঙ্গেল যেগুলো, সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। সবার আগে সংকরণ মেইন কি কি আছে, sp, sp2, sp3, ওর জন্য বেসিক বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 100,
80 ডিগ্রি, ওর জন্য হচ্ছে 120 ডিগ্রি, ওর জন্য হচ্ছে 109.5 ডিগ্রি। এই তিনটা একটু মুখস্থ করা লাগবে। বেসিক বেসিক কেন? এগুলা যৌগের ওই অবস্থার বন্ড অ্যাঙ্গেল যখন ওই যৌগের মধ্যে কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই। লোন পেয়ার ইলেকট্রন থাকলে খেলাটা একটু ঘুরে যাবে, খেলাটা একটু চেঞ্জ হয়ে যাবে, খেলাটা একটু পাল্টায় যাবে। তার আগে আমরা একটু এগুলা বুঝি, ঠিক আছে? লোন পেয়ার ইলেকট্রন থাকলে খেলাটা একটু পাল্টায় যাবে, ব্যাপারটা আমি একটু বুঝি, একটু বুঝায় বলি আপনাদের। যেমন ধরেন, আচ্ছা তার আগে একটা জিনিস একটু পড়াই নেই। আমাদের একটা নীতি ছিল VSEPR, আপনারা কি পারেন নাকি আমি জানি না, তার ডিটেইল আলাপে আমি গেলাম না, আলাপটা পারাও লাগবে না, আপনাদের জানাও লাগবে না, শুধু এটা জানলেই হবে। এই নীতিটা আসলে বলে কি, নীতিটা আসলে বলে কি, বলে হচ্ছে একটা লোন পেয়ারের যে, আচ্ছা অন্য কালার দিয়ে দেখাই, বিকর্ষণ, লোন পেয়ারের যে বিকর্ষণ সেটা কার থেকে বেশি? লোন পেয়ার বন্ড পেয়ারের যে বিকর্ষণ তার থেকে বেশি। লোন পেয়ার বন্ড পেয়ারের যে বিকর্ষণ সেটা কার থেকে বেশি? বন্ড পেয়ারের যে বিকর্ষণ তার থেকে বেশি, ঠিক আছে? তার মানে ব্যাপারটা কি দাঁড়াইতেছে এক্স্যাক্টলি? এখান থেকে আমরা আসলে নিব কি, আমাদের আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে, আচ্ছা এক্সাম্পল দিয়েই বরং দেখাই, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। আচ্ছা 1 মিনিট, এক্সাম্পল দিয়ে দেখালে হচ্ছে বুঝতে সুবিধা হবে। 3টা এক্সাম্পল নেব, জাস্ট 3টা। CH3 কেন হবে রে ভাই? CH4 NH3H2O, ঠিক আছে? আমরা যদি সংকরণ বের করি আমরা দেখতে পাবো এদের প্রত্যেকেই sp3, এদের প্রত্যেককে আমরা করে আসছি। CH3 CH4 মেবি আমরা করি নাই, একেবারে সহজ দেখে আমরা করাই নাই, এটাও করে দেখেন sp3, সবগুলো sp3, বিশ্বাস করেন আমার sp3। এই যে sp3 গুলা পাইলাম, হওয়ার কথা কি ছিল? sp3 কত? 109.5 ডিগ্রি। এইটা কোনো সমস্যা করে না, ও হয়ে যায় 109.5 ডিগ্রি, কোনো সমস্যা নাই, ও খুব হ্যাপি 109.5 ডিগ্রি হওয়ার মাধ্যমে। সমস্যা শুরু হয় ওর থেকে। মনে কি আছে ভাইয়ারা, আমরা এখানে দুটা লোন পেয়ার দেখছিলাম, একটা লোন পেয়ার দেখছিলাম আর এখানে দুটা লোন পেয়ার দেখছিলাম। বিজ্ঞানীরা পায় হচ্ছে এই যে sp3 যে আছে, ওর বন্ড অ্যাঙ্গেলটা হয়ে যায় 107 ডিগ্রি, আর ওর বন্ড অ্যাঙ্গেলটা হয়ে যায় 104.5 ডিগ্রি। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এইটা 2.5 ডিগ্রি কম, আবার এইটা থেকে এইটা 2.5 ডিগ্রি কম। এখানে একটা লোন পেয়ার আসছে, এখানে আরো একটা লোন পেয়ার আসছে। তার মানে আমরা আসলে বুঝতে পারতেছি কি, আমরা নিতে চাচ্ছি হচ্ছে, আমি একটু লিখে দেই, প্রত্যেক লোন পেয়ারের জন্য 2.5 ডিগ্রি করে বন্ড অ্যাঙ্গেল কমবে। কত ডিগ্রি করে? 2.5 ডিগ্রি করে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমাদের আলটিমেট আউটপুট, ঠিক আছে? কত ডিগ্রি করে কমতেছে? 2.5 ডিগ্রি করে। আশা করি বুঝতে পারছি। আমরা একটা এক্সাম্পল দিব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এটা তো ছিল সবচেয়ে একটু প্যারাদায়কটা। এইখানে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, পরীক্ষার মধ্যে আসে। ধরলাম CH4 sp2 কে হইতে পারে, sp2 হচ্ছে আমাদের BCl3 হইতে পারে, BCl3 করে দেখতে পারেন। আর এখানে কি হইতে পারে এক্সাম্পল, সরি আমি উল্টা দিচ্ছি কেন, এখানে হবে CH4, হ্যাঁ BCl3, এখানে কি হইতে পারে? এখানে বেরিলিয়াম ক্লোরাইড দিতে পারি, বা CO2 দিতে পারি। CO2 কিন্তু sp ছিল। আচ্ছা এখানে আসলে কি, এদের মধ্যে কোনো লোন পেয়ার নাই, এরা পিওর যৌগ, লোন পেয়ার ছাড়া। এজন্য এদের মধ্যে বন্ধন কোণটাও আইডিয়াল, যেটা বন্ড অ্যাঙ্গেল সেটাই দেখা যাবে, ঠিক আছে? আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল কত? sp2 এর জন্য 120, sp এর জন্য 180, sp3 এর জন্য
109.5 ডিগ্রি। ঠিক আছে, এগুলা একটু কষ্ট করে পড়া লাগবে, কষ্ট করে মাথায় রাখা লাগবে। আর আমরা যদি এখন ওদের ক্রম সাজাই, ক্রমটা কিরকম হবে, ওর হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে ওর আর সবচেয়ে ছোট কার ওর। এখানে যদি ক্রম করি তাহলে ক্রমটা কেমন হবে, ওর হচ্ছে সবচেয়ে বেশি আর সবচেয়ে কম কার, পানির সবচেয়ে কম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা তাহলে আরেকটা দেখি, আসেন আপনাদের এইচডব্লিউ আজকে, ঠিক আছে, আপনাদের আজকে এইচডব্লিউ এটা কিন্তু যারা যারা ক্লাস করবেন সবাই কাইন্ডলি এই পোস্টের কমেন্ট বক্সে আমার ছবিটা দিবেন। কি কি ছবি দিবেন, তিনটা মৌলের তিনটা যৌগের সংকরণ আপনারা বের করবেন। কি কি বের করবেন, হচ্ছে NO2 মাইনাস, বের করবেন হচ্ছে NO2 প্লাস, বের করবেন হচ্ছে NO3 মাইনাস। বের করবেন হচ্ছে NO3 মাইনাস। এই তিনটা সংকরণ আপনারা বের করবেন। আমি আপনাদের সুবিধাতে সংকরণটা বলে দিই, ঠিক আছে। NO2 মাইনাস হচ্ছে sp2, তারপরে NO2 প্লাসটা হচ্ছে sp, আর NO3 মাইনাসটা হচ্ছে sp2, ঠিক আছে, sp2 আমি আপনাদের বলে দিলাম, আপনারা একটু বের করে মিলিয়ে নেবেন হচ্ছে কিনা, ঠিক আছে। আচ্ছা এইবার আমরা যদি নরমালি ক্যালকুলেট করি কার কতগুলা আমাদের মানে কি বলে বন্ড অ্যাঙ্গেল কার কত হওয়ার কথা, এসপির জন্য ওর হওয়ার কথা 120 ডিগ্রি, এইখানে sp2 এর জন্য ওর হওয়ার কথা কত, এখানে উল্টা বলছি, ওর হওয়ার কথা হচ্ছে 180 ডিগ্রি, ওর হওয়ার কথা কত 120 ডিগ্রি, ঠিক আছে। আর ওর হওয়ার কথা কত sp2 এর জন্য 120 ডিগ্রি। আচ্ছা এবার আমরা দেখবো কার কটা লোন পেয়ার আছে, দেখেন তো এখানে কি কোনো লোন পেয়ার আছে। নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, 5টা থাকে, তাই না, 5টা ইলেকট্রন থাকে। আর ওর বন্ধন কয়টা গঠন করছে দেখেন তো, ও বন্ধন গঠন করছে হচ্ছে 4টা, 5, 4টা অক্সিজেন, 2টা অক্সিজেনের সাথে 2টা করে বন্ধন, 5 - 4, একটা মাইনাস চার্জ আছে, তার মানে হয়ে যাবে +1, তাই না। তার মানে কত হয় দেখেন তো, তার মানে কি ওর কোনো লোন পেয়ার আছে, ওর হচ্ছে 5 - 4 +1, না, ওর মধ্যে 6টা থেকে হচ্ছে 6 - 4 কত হয়, 2 হয়, 2 কে 2 দিয়ে ভাগ করলে কত থাকে, 1 থাকে, তাই না। ওর মধ্যে আসলে একটা লোন পেয়ার আছে। কারণ ভাই আমারে বলেন 120 ডিগ্রি ওর কোণ, ওর মধ্যে একটি লোন পেয়ার থাকার কারণে কি হবে, -2.5 ডিগ্রি বাদ হয়ে যাবে। কত হবে তাহলে ওর অ্যান্সারটা হবে হচ্ছে, বা ওর বন্ড অ্যাঙ্গেলটা কত হবে, 117.5 ডিগ্রি, ঠিক আছে। হিসাব করে দেখেন ওদের কার মধ্যে কোনো লোন পেয়ার নাই, এই জন্য যেটা পারফেক্ট বন্ড অ্যাঙ্গেল ওদের মধ্যে সেটাই থাকবে। আমি জিনিসটা একটু বুঝাই দিই লাস্ট টাইম রিক্যাপ করে আমি আপনাদের জিনিসটা একটু বুঝাই দিই বা একটু ক্লিয়ার করে দিই। বন্ড অ্যাঙ্গেলটা কি, বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে sp2 sp3 এর জন্য, আমার সামনে ল্যাপটপ, আমি ল্যাপটপ দেখে আপনাদের বলি, পিছনে তাকাইতে মন চাচ্ছে না। sp2 আর sp3 এর জন্য বেরিলিয়াম মানে যেটা হচ্ছে পিওর বন্ড অ্যাঙ্গেল, সেটা হচ্ছে কত, sp এর জন্য 180 ডিগ্রি, sp2 এর জন্য 120 ডিগ্রি, আর sp3 এর জন্য 109.5 ডিগ্রি, ঠিক আছে। এটা কখন, যাদের মধ্যে কোনো লোন পেয়ার নাই। একটা লোন পেয়ার থাকলে কি হয়ে যাবে, 2.5 ডিগ্রি বাদ হয়ে যাবে। কোন নীতি অনুসারে, ভেস্পার তত্ত্ব অনুসারে। ভেস্পার তত্ত্বের ব্যাপারে আমরা পড়াশোনা করিনি, আমি আপনাদের জাস্ট আলটিমেট আউটপুটটা বুঝাইছি। তারপরে আমরা কি দেখলাম, তারপরে আমরা হচ্ছে এই স্লাইডে গিয়ে দেখলাম হচ্ছে CH4 NH3 H2O, ওদের জন্য আমরা তিনটা সংকরণ দেখলাম, তিনটা sp3, কিন্তু NH3 এর মধ্যে একটা লোন পেয়ার, পানির মধ্যে 2টা লোন পেয়ার। এই জন্য NH3 তে একটা লোন পেয়ারের কারণে 2.5 ডিগ্রি কমে কত হয়েছে, আসলে পিওর CH4 এ 109.5 ডিগ্রি, NH3 তে 2.5 ডিগ্রি কমে 107 ডিগ্রি। পানির মধ্যে দুইবার কমলো 2.5 ডিগ্রি, মানে টোটাল 5 ডিগ্রি কমে গেছে। কত হয়ে গেল, 109 থেকে কমে 104.5 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। এইবার তারপরে হচ্ছে আমরা কি দেখলাম, NO2 এখানে যেটা দেখলাম sp2 sp2 sp এর জন্য বেসিক 180 ডিগ্রি, এখানে কোনো লোন পেয়ার নাই, সো কোনো সমস্যাও নাই। এখানে কি sp2 এর জন্য বেসিক 120 ডিগ্রি, কোনো লোন পেয়ার নাই, এজন্য কোনো সমস্যাও নাই। এখানে হওয়ার কথা ছিল 120 ডিগ্রি বেসিক ভাবে, কিন্তু আমরা একটা লোন পেয়ার পেয়ে গেছি, যেহেতু তার মানে -2.5 ডিগ্রি হবে, 2.5 ডিগ্রি কমে কত হবে, 117.5 ডিগ্রি, ঠিক আছে। আপনাদের আরেকটা SW দিই, PH3H2S, এই দুজনের বন্ড অ্যাঙ্গেলটা একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে এদের তড়িৎচেনাত্মকতার পার্থক্যের কারণে।
আমি যদি একটু ডিটেলে বলতে চাই তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যে সারাউন্ডিং অ্যাটমের তৈরি যদি বেশি হয়, সারাউন্ডিং অ্যাটম মানে কি, যে এই অ্যাটমগুলা এদের চতুর্দিকে যারা অ্যাটমগুলা আছে, এই যে কেন্দ্রীয় মৌল না এটা, ফসফরাসটা একটা কেন্দ্রীয় মৌল, ওর চতুর্দিকে যে অ্যাটম আছে তার তৈরিতাগুলো যদি ফসফরাসের চেয়ে বেশি হয়ে যায়, সালফারের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে ওরা আমাদের বন্ড অ্যাঙ্গেলটা আরো কমে যাবে। এই জন্য একজনের এখানে 94 ডিগ্রি, একজনের 92 ডিগ্রি, 90 ডিগ্রি কাছাকাছি এদের দুজনের, ঠিক আছে? এদেরটা একটু দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, বন্ড অ্যাঙ্গেলের কাহিনী এখানে শেষ। বন্ড অ্যাঙ্গেলের কাহিনী আমাদের আজকে এখানেই খতম। এবার হচ্ছে একটু দেখি, একটু আরেকটা দেখি। আচ্ছা, খতম না দিয়ে বরং আরেকটা দেখা ট্রাই করি আমরা। লাস্ট বন্ড অ্যাঙ্গেলটা, হ্যাঁ, এটা হচ্ছে H3O প্লাসের, আমাদের এখানে দুইটারই সংকরণ হচ্ছে sp3। দুইটা সংকরণে কি আমরা জানি, আমরা বের করছি, দুটাই হচ্ছে কি sp3। এখন কার কটা লোন পেয়ার আছে সেটা আমাদের দেখতে হবে। H3O প্লাসে আপনি হিসাব করে দেখতে পারবেন, অক্সিজেনের সর্বশেষ কক্ষ দিলে থাকে 6টা, 3টা বন্ধন করছে, বন্ধন কটা করছে 3টা, চার্জ আছে -1, কত হয় তাহলে 2 হয়, 2 ভাগ 2 কত হয় 1। তার মানে এখানে আসলে একটা লোন পেয়ার আছে। এইখানে কিন্তু কোনো লোন পেয়ার নেই, আমরা বের করে দেখাইছিলাম, মনে আছে? যে এখানে আমরা দেখতে পারবো NH4 এরটা, NH4 প্লাস এটা আমরা করছিলাম, কোথায় জানি করছিলাম, দাঁড়ান, আমরা NH4 প্লাস করছিলাম হচ্ছে IF7, এই যে NH4 প্লাস, ঠিক আছে? এই যে NH4 প্লাস আমরা করছিলাম, একটু গোলা দিয়ে দিই সবগুলাতে, তাহলে হচ্ছে ঠিক আছে। আমরা হচ্ছে NH4 প্লাস করছিলাম। ওর কোনো লোন পেয়ার নাই, তার মানে কি হবে দেখেন তো, হওয়ার কথা ছিল দুজনের কত 109.5 ডিগ্রি, ওর হওয়ার কথা ছিল 109.5 ডিগ্রি, কিন্তু ভেরি আনফরচুনেটলি কি হয়ে গেল, ওর 2.5 ডিগ্রি কমে গেল, যার ফলে ও হয়ে যাবে কত 107 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে ক্রম, আমরা যদি ক্রম করি তাহলে কার কোণ বেশি, ওর কোণ বেশি, এর ক্রমটা হচ্ছে এরকম হবে। ঠিক আছে, পারা যাবে আশা করি। এই বন্ড অ্যাঙ্গেল আসলে আপনারা ভালো করে পারবেন। আচ্ছা, বন্ড অ্যাঙ্গেলের আলাপ আলোচনা শেষ। এবার হচ্ছে আমরা সামনে যাই, আসেন স্ট্রাকচার নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বলা যায়, বুঝছেন? আপনাদের নিয়ে আমি আসলে এত আলাপ আলোচনা করব না, কারণ কি, কারণ হচ্ছে সবকিছু লাগবে না আপনাদের জন্য, সবকিছু আপনাদের দরকার হবে না, হালকা জাস্ট জিস্ট যতটুক না পড়াইলেই না ওইটুক পড়ায় যাবো আপনাদের। ঠিক আছে, কতক্ষণ হয়েছে? মোটামুটি 1 ঘন্টার মতো আলাপ আলোচনা হয়ে গেছে। এখনো পোলার আয়নের আলাপ আলোচনা বাকি, এখনো হচ্ছে আপনাদের পোলারিটির আলাপ আলোচনা বাকি। আজকে ক্লাসটা মোটামুটি একটু বড় ক্লাস হবে, করে নিবেন আপনারা আশা করি। আজকে ক্লাসের কোয়ালিটিটা তো ঠিকঠাক আছে তাই না ভাইরা, বলেন তো? আজকে ক্লাসটা মোটামুটি হচ্ছে, আমি একটু ঠিকঠাক করে নেওয়ার ট্রাই করছি আর কি, আগের দিনের ক্লাসগুলোর চেয়ে। কোয়ালিটি মানে হচ্ছে কন্টেন্টের কোয়ালিটি না, বরং ক্যামেরা প্লাস হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ঝাপসা দেখাচ্ছে কিনা, প্লাস হচ্ছে কোনো প্রবলেম আছে কিনা। লাস্ট কয়েকদিন কিন্তু ঝাপসা ছিল মেবি, তাই না? একটু ঝাপসা ছিল। আচ্ছা, একটু সামনে যাই আমরা। দেখেন এখানে কি আসলে বেসিক যেটা আলা, sp2 sp3। sp হচ্ছে কোন শর্তহীন ভাবে সরলরৈখিক, sp2 কোন শর্তহীন ভাবে ত্রিভুজাকার বা ত্রিকোণাকার বলতে পারি আমরা। ঠিক আছে, ত্রিভুজাকার বা ত্রিকোণাকার বলা যেতে পারে। sp3 কোন শর্তহীন ভাবে চতুস্তলকীয়। হ্যাঁ, নর্মাল একাডেমিক ক্লাসে আমরা আসলে ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস একবার আকার দেখায়া 3D শেপ দেখায়া সবগুলা করাই, আপনাদের আসলে সময়টা নাই। ঠিক আছে, যতটুকের জন্য সিকিউ অ্যান্সার করতে পারবেন ওটুকু আমি দেখাই দিচ্ছি, বিশ্বাস করেন। আচ্ছা, এইখানে কাহিনীটা কি হবে আসলে, যদি লোন পেয়ার আসে সেই ক্ষেত্রে একটা কাহিনী,
যদি লোন পেয়ার না থাকে সেক্ষেত্রে আরেকটা কাহিনী। ঠিক আছে, আমরা একটু দেখি লোন পেয়ারের ক্ষেত্রে এতক্ষণ আমরা কি দেখতেছিলাম, বন্ড অ্যাঙ্গেল আড়াই ডিগ্রি করে কমে যায়। এখানে কি হবে জানেন, লোভ উধাও হয়ে যাবে। কি হবে, লোভ উধাও হয়ে যাবে। আমি একটু যদি একটু দেখাই আপনাদের, আচ্ছা তার আগে একটা প্র্যাকটিস দেখাই, ছবি আঁকা একটু ট্রাই করি আমরা, একটা ছবি আঁকা ট্রাই করি আমরা। আমরা BCl2 দেখি, ঠিক আছে, BCl2 আমরা দেখার ট্রাই করলাম, এটা দেখতে কেমন হবে? আমরা দেখছিলাম ও সংকরণ হচ্ছে কি sp ছিল না, সরল রৈখিক হবে, তার মানে দেখতে অনেকটা এরকম। বেরিলিয়ামটা পি অরবিটালটা এরকম থাকবে, এটা বেরিলিয়াম। এখন ওর সাথে যুক্ত কে? ক্লোরিন। ক্লোরিনের কি সংকরায়ন হইছে? না, কিন্তু ও কোন অরবিটাল দিয়ে যুক্ত? পি অরবিটাল দিয়ে যুক্ত না, ওর পি অরবিটালের সাথে ওর পি অরবিটাল যুক্ত হয়েছে না। ক্লোরিন বিক্রিয়া করে কি কোন অরবিটাল দিয়ে? পি অরবিটাল, লাস্ট অরবিটালটা পি, তার মানে ওর এখানে যে ক্লোরিনটা যুক্ত আছে ওটা অ্যাকচুয়ালি পি অরবিটালটা হবে। ঠিক আছে, একটা ক্লোরিন, একটা ক্লোরিন, আমরা কি পাই গেলাম? আমরা এখানে বেরিলিয়াম ক্লোরাইড পাই গেলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা BCl3 আঁকি, তাহলে BCl3 আঁকি। দেখেন তো BCl3 কিভাবে আঁকবো? বোরন, 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 বোরনের সংকরণটা কিভাবে দাঁড়াচ্ছিল? ত্রিকোণাকার, তাই না? এটা কি, এটা আমাদের বোরন। আর ওর সাথে কি যুক্ত আছে? ক্লোরিন। ক্লোরিন কি দিয়ে যুক্ত? পি অরবিটাল দিয়ে যুক্ত, তাই না? একটু এটা একটু একটু এলোমেলো হয়ে গেছে। এই ক্লোরিন, কয়টা ক্লোরিন যুক্ত হয়েছে? 3টা ক্লোরিন, BCl3 পাই গেলাম আমাদের BCl3। মূল সংকরণ কিন্তু এইখানে, হ্যাঁ মূল সংকরণটা এইখানে হয়েছে, ক্লোরিনে কিন্তু কোনো সংকরণ হয় না। ঠিক আছে, আচ্ছা গেল সামনে। আমরা আরেকটা ট্রাই করি, এবার হাইড্রোজেন দিয়ে একটা দেখি। ঠিক আছে, আচ্ছা CH4, CH4 এরটা দেখি আমরা। আমরা sp দেখলাম একটা, sp2 দেখলাম আমরা একটা, আমরা এবার একটা sp3 দেখি। আচ্ছা সংকরণগুলো লিখে দিই তাহলে মনে সুবিধা হবে। এখানে কি ছিল? sp, এখানে কি ছিল? sp2। এবার আমরা কি দেখবো? sp3 দেখবো। sp3 কে থাকবে? CH4 থাকবে। দেখেন কার্বন চতুস্তলকীয় আকার, চতুস্তলকীয় আকারটা কিরকম? কি আঁকছে এখানে? আমি তো এখানে আঁকি নাই রে, তোরা বলবি না? আচ্ছা তোরা সরি, তোরা আবার কেমনে বলবি রে, তোরা তো নাই এখানে আমার সামনে। এইখানে একটা চতুস্তলকীয় সরলরৈখিক আকারটা এরকম, ত্রিকোণাকার আকারটা হচ্ছে এরকম, আর চতুস্তলকীয় আকারটা হচ্ছে এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, পিছন দিয়ে একটা। পিছন দিয়ে দেখানোর জন্য একটু আমি হচ্ছে ছোট করে দেখাইছি আর কি। ঠিক আছে, তার মানে CH4টা দেখতে কেমন হবে? একটা, দুইটা লোক, তিনটা লোক, পিছন দিয়ে একটা লোক। ওর সাথে কে যুক্ত আছে? এর আগে যারা যুক্ত আছে তাদের সাথে ক্লোরিন যুক্ত ছিল। ক্লোরিন পি অরবিটাল দিয়ে বিক্রিয়া করে দেখে আমরা ডাম্বেল শেপ দিছিলাম, পি অরবিটাল ডাম্বেলের মতো দেখতে আমরা জানি। ও হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া করছে, হাইড্রোজেন এস অরবিটাল দিয়ে বিক্রিয়া করে, তার মানে এস অরবিটাল গোলকের মতো দেখতে। বোঝা গেছে? বোঝা গেছে, আচ্ছা কি পাইলাম আমরা? এখানে একটা, এখানে একটা sp3 পাইলাম। আমরা একটা sp2 এর আকার দেখলাম, আমরা একটা sp3 এর আকার দেখলাম, আমরা একটা sp এর আকার দেখলাম। ঠিক আছে, এবার আমরা একটু ব্যতিক্রমে যাব। লোন পেয়ার যদি থাকে তাহলে কি হবে ভাই? লোন পেয়ার থাকলে লোভ উধাও হয়ে যাবে। কি হয়ে যাবে? লোভ উধাও হয়ে যাবে। আমাদের সবচেয়ে কমন যেটা ছিল, সবচেয়ে কমন যেটা ছিল, কি কি ছিল সবচেয়ে কমন? CH4 NH3 H2O। এখানে লোন পেয়ার ছিল একটা, এখানে লোন পেয়ার ছিল দুইটা, তাই না? আচ্ছা ওদের বন্ড অ্যাঙ্গেল কত ছিল মনে আছে? বন্ড অ্যাঙ্গেল কত ছিল? এটা লাগবে না, পারবেন আপনারা। ওর ক্ষেত্রে কাহিনীটা কি? এরকম না, ওর ক্ষেত্রে কাহিনীটা হচ্ছে এরকম, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তাই না? আচ্ছা ওর ক্ষেত্রে কি হবে? লোভ উধাও হয়ে যাবে, লোভ উধাও হয়ে যাবে। কোন লোভটা উধাও হয়ে যাবে? উপরের লোভটা উধাও হয়ে যাবে। তার ফলে ওর মধ্যে কি থাকবে? আইসা পড়বে একটা, একটা লোভ, দুইটা লোভ, পিছনে একটা লোভ। এইখানে যে লোভটা উধাও হয়ে গেছে তার বদলে একটা লোন পেয়ার আমরা দেখাই দিতে পারি। এই যে একটা লোন পেয়ার, এটা দেখতে আসলে কেমন? আমি যদি আপনাদের দেখাই, আমার এখানে একটা এন্টি কাটার আছে আর এখানে একটা কলম আছে।
জিনিসটা দেখতে অনেকটা এরকম, ঠিক আছে, এরকম ত্রিভুজাকার, এরকম ত্রিভুজাকার, সে ত্রিকোণাকার। কিন্তু ত্রিকোণাকারটা সাধারণ ত্রিকোণাকার না, এটা একটু বাঁকা হয়ে আছে, তাই না? এইখানে যদি একটা লোভ থাকতো সেটা কি হইতো, চতুস্তল কি হইতো? এই লোভটা নাই, বাঁকা হয়ে ত্রিকোণাকার আছে। নর্মাল ত্রিকোণাকার কিন্তু এরকম হইলে আমি বলতে পারতাম এটা SP2 শঙ্করায়ন, কিন্তু এটা ওইরকম না, এটা একটু বাঁকা। দেখতে কি হবে তাহলে? পিরামিডীয়। আমার কলম টলম সব তোদের দেখাইতে গিয়ে পড়ে গেছে। এটা দেখতে কিরকম তাহলে? এটা হচ্ছে ত্রিকোণাকার পিরামিডীয়, ত্রিকোণাকার পিরামিডীয়, ঠিক আছে, NH3। আর তাহলে পানিতে কি হবে? পানিতে আরেকটা লবুধা হয়ে যাবে, এরকম থাকবে, পানির মধ্যে থাকবে কি এরকম থাকবে, এই যে এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, শেষ। এটা কি? উল্টা ভি, উল্টা ভি, ঠিক আছে। এগুলো খুব একটা লাগবে না, বন্ধন কোণ পর্যন্ত পড়তে পারলে এনাফ, মোর দেন এনাফ, মোর দেন এনাফ। বন্ধন কোণ পর্যন্ত পারলে মোর দেন এনাফ আপনার এইচএসসি টপ করানোর জন্য, আশা করি আর কোনো সমস্যা লাগবে না। আরো কিছু পড়ানো যায় চাইলে, আমি চাচ্ছি না পড়াই যায়, প্যারা দিতে চাচ্ছি না, লাস্ট মোমেন্টে আসছেন, যা পড়াচ্ছি একটু পড়েন, টেস্ট পেপার সলভ করবেন বেশি করে ইনশাল্লাহ, তাহলে আর সমস্যা হবে না। আর আমি যা দেখেছি এগুলো সিকিউর কোশ্চেন, সো আলাদা করে আর সিকিউ কোশ্চেন দেখাচ্ছি না, এগুলা পরে সিকিউ সলভ করতে যাবেন, দেখবেন সব পারবেন, সব পারবেন। আপনাদের জন্য আলাদা করে আমি সিকিউ সলভিং ভিডিও দিব ইনশাল্লাহ, ঠিক আছে। একটু রিক্যাপ করি তাহলে কি কি পড়লাম এতক্ষণ পর্যন্ত। মোটামুটি সংকরায়নের বেসিক, আমাদের সংকরায়নের সূত্র দেখলাম, এগুলো দেখাইছি, রিক্যাপ করছি, এগুলো সামনে আগাই। বেসপার থিওরি, কিভাবে বন্ড অ্যাঙ্গেল কত করে কমে সেগুলো দেখলাম। তারপরে হচ্ছে মোটামুটি স্ট্রাকচারের ব্যাপারগুলো একটু দেখলাম, এগুলো একটু ফিক্স করে দিয়ে ফিক্স করে ভিতরে নিয়ে আসি। আচ্ছা, সামনে যাই। CH4 এর কাহিনী দেখলাম, সিএইচ এখানে হচ্ছে কেন কিভাবে বন্ড অ্যাঙ্গেল কমার ফলে কি হচ্ছে সেই কাহিনীগুলো আমরা দেখলাম, ঠিক আছে। এর মাধ্যমে আমাদের আজকে ক্লাস শেষ হয় নাই, সংকরায়ন টপিকটা শেষ হয়েছে, ঠিক আছে। টপিকটা কি শেষ হলো? সংকরায়ন টপিকটা শেষ হয়েছে। এবার আমরা কি দেখবো? পোলারায়ন দেখার আগে পোলারিটিটা দেখা জরুরি। পোলারায়ন দেখার আগে পোলারিটি জিনিসটা দেখা একটু জরুরি, ঠিক আছে। আচ্ছা, আপনারা একটু কেটে নিয়ে, হ্যাঁ, আপনারা একটু কেটে সামনে আগে যান, আমি একটু পানি খেয়ে আসি, হ্যাঁ, আমি একটু পানি খেয়ে আসি, আপনারা একটু কেটে সামনে আগে যায়, হ্যাঁ, একটু পানি খাই, আমি দেন হচ্ছে ক্লাসটা নিচ্ছি। আমার একটু হাতের এদিকে একটু আনকমফোর্টেবল লাগতেছে, আমার হাতের এই জায়গাটার মধ্যে, আমি একটু একটু গেঞ্জিটা চেঞ্জ করে আসি। আপনারা একটু কেটে 5 মিনিটও না, 2 মিনিট কেটে একটু সামনে আগে যান, আমি একটু পানি খেয়ে আসি, হ্যাঁ। মানে রেকর্ডটা কাটলে আবার রেকর্ড শুরু করা লাগবে, বুঝছেন, এই জন্য আর কি। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আবার পড়াশোনা শুরু করি। কলমটা বারবার পড়ে যাচ্ছে, পুরো একটা কলম অবাধ্য হয়ে গেছে।
আচ্ছা, এবার আমরা কি নিয়ে পড়াশোনা করব ভাই? এবার আমরা হচ্ছে পোলারিটি নিয়ে একটু পড়াশোনা করব, ঠিক আছে? আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য একটা যৌগের মধ্যে, ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যদি 0 হয়, এটা একটা কেস হইতে পারে। ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যদি 0 থেকে বেশি হয় কিন্তু 0.5 চেয়ে কম হয়, এটা একটা কেস হইতে পারে। ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যদি আমাদের 0.5 চেয়ে কি বলে 0.5 সমান হয় কিংবা এর চেয়ে মানে 1.7 চেয়ে ছোট হয়, তাহলে একটা কেস হইতে পারে। আর একটা কেস হইতে পারে হচ্ছে 1.7 চেয়ে বড় বা সমান, ঠিক আছে? ইলেকট্রোনেগেটিভিটি গ্রেটার দেন বা ইকুয়াল 1.7। এই ক্ষেত্রে আমরা যৌগটাকে বলবো হচ্ছে বিশুদ্ধ সমযোজী। এই ক্ষেত্রে আমরা যৌগটাকে বলবো হচ্ছে অপোলার সমযোজী বা নন পোলার সমযোজী। এই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে পোলার যৌগ বা পোলার সমযোজী। এই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে আয়নিক। জিনিসটা একটু বোঝানোর ট্রাই করি। পোলারিটি জিনিসটা কি আসলে? জিনিসটা হচ্ছে একটা সমযোজী যৌগের বৈশিষ্ট্য। এটা কিন্তু একটু খেয়াল করতে হবে, এটা ডিফারেন্সিয়েট করতে পারতে হবে। এটা কার বৈশিষ্ট্য? এটা সমযোজী যৌগের বৈশিষ্ট্য। সমযোজী যৌগের কি বৈশিষ্ট্য? আয়নিক বৈশিষ্ট্য। সমযোজী যৌগের কি সমযোজী বৈশিষ্ট্য থাকবে? একটা মেয়ের মধ্যে অন্য টাইপের বৈশিষ্ট্য যদি আমরা দেখতে চাই, তাহলে তার মধ্যে ছেলে ছেলে বৈশিষ্ট্য লাগবে। উল্টা করে চিন্তা করতে পারেন আর কি। কি বৈশিষ্ট্য? সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, পোলারিটি, ঠিক আছে? যৌগটা কি? সমযোজী। যে বলে না মার্কাটা কি? চশমা। মার্কাটা কি? হরিণ। অন্য করে যৌগটা কি এই ক্ষেত্রে? সমযোজী যৌগ। বৈশিষ্ট্যটা কি? আয়নিক। আয়নিকের এখানে অস্তিত্ব নাই, সমযোজীর অস্তিত্ব আছে। যার অস্তিত্ব আছে তার বৈশিষ্ট্য হবে, বুঝেন? অস্তিত্ব কার আছে? সমযোজী যৌগটা এখানে এক্সিস্ট করতেছে। আয়নিক কোন যৌগ আছে এখানে না। আচ্ছা, দেখেন ব্যাপারটা কি। যদি দুইটা মৌলের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য 0 হয়, কারা? যেমন হতে পারে Cl2, হতে পারে F2, হতে পারে H2, তাই না? এদের ক্ষেত্রে এরা বিশুদ্ধ সমযোজী, এদের ক্ষেত্রে নন পোলার। এইটুক লেভেলে চলে গেলে আমরা বলবো এরা পোলার সমযোজী। মানে কি? এদের মধ্যে প্রান্তিকতা দেখা যায়। এরা কারা? পানি হইতে পারে, NH3 হইতে পারে, হ্যাঁ, এখানে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক প্রান্ত পাওয়া যায়। মনে আছে ক্লাস 9-10-এ পড়ছিলাম, ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যদি অধিক হয়, ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেয় কিছুটা, পুরা নিতে পারে না। কিছুটা টেনে নিলে কি হয়? পুরোপুরি পজিটিভ নেগেটিভ হয় না, কিছুটা নেগেটিভ হয়, কিছুটা পজিটিভ হয়। পড়ছিলাম না আমরা ক্লাস 9-10-এ? পানি দিয়েই তো পড়ছিলাম। আর এই 1.7 হয়ে গেলে, 1.7 এর চেয়ে উপরে চলে গেলে পুরাটা ইলেকট্রন টেনে নিয়ে নেয়। তখন আর আনফরচুনেটলি আমাদের সমযোজী বৈশিষ্ট্য থাকে না। আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক থাকার চেয়ে পুরোপুরি ধনাত্মক পুরোপুরি ঋণাত্মক হয়ে যায়। কি হয়ে যায় তখন? আয়নিক যৌগ। বোঝা গেছে? যে কোনো একটা আয়নিক যৌগ নেন, বন্ধনের ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য করেন, দেখবেন 1.7 এর চেয়ে বেশি পাবেন। নিয়ে দেখেন আপনি সোডিয়াম ক্লোরাইড নিয়ে কাজ করেন, দেখেন আপনি মিলায় দেখেন। আচ্ছা, গেল। এই সমযোগ জিনিসটা একটা ফ্লজ আছে, হ্যাঁ, একটা সমস্যা আছে। এই জিনিসটা, এই যে চার্টটা,
শুধুমাত্র ডাইঅ্যাটমিকের ক্ষেত্রে প্রযোজ্য। দুইটা মৌল নিয়ে যেসব যৌগ গঠন হয় তাদের ক্ষেত্রে প্রযোজ্য। পলিঅ্যাটমিকের জন্য এটা কাজ করতে পারে না। অনেকগুলো মৌল থাকলে ওরা আসলে আর পারে না, ওদের হয় না, অনেক টাইপের মৌল আর কি। এই জন্য আমাদের সুবিধা এখন কাজ করতে হবে কিভাবে আমরা বুঝবো কিভাবে, সহজে বুঝবো কিভাবে কোনটা পোলার কোনটা নন পোলার। এই জন্য দুইটা জিনিস মনে রাখতে হবে। নাম্বার জিনিস 1 মনে রাখবেন, মুক্ত জোড় থাকলেই তা পোলার। মুক্ত জোড় থাকা মানেই যৌগটা পোলার। এখন নন পোলার কখন হবে ভাই? নন পোলার কখন হবে? মুক্ত জোড় নাই তাহলে কি নন পোলার? মুক্ত জোড় নাই তাহলে কি নন পোলার? না না না, এটা স্টেপ 1 ক্লিয়ার হইলো। নন পোলার হওয়ার জন্য আরেকটা স্টেপ আছে। দেখতে হবে যে মেইন কেন্দ্রীয় যৌগ তার চতুর্দিকে যে যৌগগুলো থাকে, মৌলগুলা থাকে, তাকে আমরা বলি সারাউন্ডিং অ্যাটম। সারাউন্ডিং যে মৌলগুলো আছে, সারাউন্ডিং অ্যাটম গুলা কি সেম টু সেম না ডিফারেন্ট? সেম না ডিফারেন্ট? একটা আছে না, একটা হচ্ছে মিমস ভাইরাল হয়েছে না, সেম বাট ডিফারেন্ট। ওই সারাউন্ডিং অ্যাটম গুলা কি সেম টু সেম নাকি ডিফারেন্ট, এটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, এটা দেখতে পারলে তখন হচ্ছে আমাদের কি বলে, আমরা বুঝতে পারবো যে কোনটা নন পোলার কোনটা পোলার। আমরা একটু প্র্যাকটিস করে দেখি জিনিসটা একটু প্র্যাকটিস করে দেখার ট্রাই করি। আমি কিছু যৌগ নিয়ে আপনাদের জন্য আপনারা হচ্ছে দেখায় দিই আমি, তাহলে হচ্ছে আপনাদের অ্যাডমিশন পর্যন্ত পড়াশোনা ক্লিয়ার হয়ে যাবে, বিশ্বাস করেন। NH3 এইখানে কি কাহিনী হয় দেখেন তো, ওর মধ্যে কিন্তু লোন পেয়ারই আছে একটা, তার মানে কিন্তু আমরা বলতে পারি ও একটা পোলার। আচ্ছা গেল, একটা গেল। এবার আমরা নিব হচ্ছে ধরলাম H2O, ওর মধ্যে দুটা লোন পেয়ার আছে, তার মানে কিন্তু আমরা বলতে পারি ও কি পোলার। এবার আমরা নিতে পারলাম হচ্ছে ধরেন BF3, প্রথম স্টেপ ক্লিয়ার, নো লোন পেয়ার। আপনি হিসাব করে দেখেন ওর মধ্যে কোনো লোন পেয়ার নাই। বোরনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন 5, তার থাকে তিনটা বন্ধন গঠন করে ফেলছে। কোনো লোন পেয়ার আছে না? কোনো লোন পেয়ার নাই। তার মানে এবার আমাদের স্টেপ কি, সারাউন্ডিং অ্যাটম সেম কি সেম না? সেম। তার মানে কি এটা নন পোলার, শিওর। ঠিক আছে, সারাউন্ডিং অ্যাটম সেম না হলে কি হইতো? পোলার, শেষ। আচ্ছা, পোলার হইতো না, সরি না, ঠিক আছে, পোলার হইতো কিংবা অন্য কিছু আয়নিক টায়নিক ভাবি যাবে হইতো আর কি। আচ্ছা, এবার আমরা এটা দেখি আর কি, আমরা বেরিলিয়াম ক্লোরাইড দেখি, আসেন তো। ওর মধ্যে কিন্তু কোনো লোন পেয়ার নাই, আপনি হিসাব করে দেখেন কোনো লোন পেয়ার নাই। লোন পেয়ার না থাকলে কি সারাউন্ডিং অ্যাটম একই না আলাদা? সেম। তার মানে কি ও লোন পেয়ার, ও কি নন পোলার? হ্যাঁ, ও কিন্তু একটা নন পোলার। ঠিক আছে, আমরা সামনে দেখি এবার CCl4, কি দেখবো? CCl4, ও কিন্তু নন পোলার হবে। কেন? কোনো লোন পেয়ার নাই, সারাউন্ডিং অ্যাটম সেম, কি হবে? নন পোলার। এবার একটা আমরা দেখি, দেখেন তো CH3Cl, ওর মধ্যে কোনো লোন পেয়ার নাই, নো লোন পেয়ার, কিন্তু কোনো লোন পেয়ার নাই, অথচ সারাউন্ডিং অ্যাটম নট সেম। তাহলে কি ও কি আমাদের কি বলে নন পোলার হবে? না, নন পোলার হবে না। বোঝা গেছে পার্থক্যটা আসলে কি বুঝাইতে চাচ্ছি আমি? আশা করি সবকিছু বোঝা গেছে। এরকম এক্সাম্পল আপনাদের সামনে অনেক যৌগ আছে, সেগুলো ধরে ধরে দেখবেন। ঠিক আছে, আচ্ছা।
মোটামুটি হচ্ছে অনেক কিছু দেখলাম আমরা, পোলারিটি বুঝলাম। এবার আমরা পোলার আয়নে যাব। কিসে যাব? পোলার আয়ন। পোলার আয়নটা আমাদের আজকের লাস্ট টপিক, ঠিক আছে? পোলার আয়নটা আমাদের আজকের লাস্ট টপিক। ইনশাল্লাহ এই টপিকটা পরে আপনাদের আজকে ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা হেডিং, আচ্ছা পোলার আয়নটা আমি আলাদাই রাখছিলাম। পোলার আয়নের জন্য আমরা একটা নীতি পড়ি, একটা না মানে মোট 4টা নীতির এই আর কি মানে যোগফল। প্রথম নীতি হচ্ছে ক্যাটায়নটা যত ছোট হবে। আচ্ছা তার আগে, এই নীতির আগে পোলার আয়ন জিনিসটা আসলে কি? পোলার আয়ন জিনিসটা কি? জিনিসটা কি? এর আগেরটা আমরা কি দেখছিলাম? সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। আর ও হচ্ছে আয়নিক যৌগের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? স্পেশালি যদি বলে আয়নিক যৌগের বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? সমযোজী বৈশিষ্ট্য। খুব সিম্পল, ও হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। আচ্ছা ক্লাস কি ঠিকঠাক আছে না আটকাচ্ছে টাটকাচ্ছে কিছু হচ্ছে? না, মেবি ঠিকঠাকই আছে। আচ্ছা ও হচ্ছে কি সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, সরি উল্টা বলছে, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, খেয়াল রাখবেন। আচ্ছা ক্যাটায়ন যত ছোট, 4টা নীতি আমি এখনই বুঝাচ্ছি। অ্যানায়ন যত বড়, চার্জ যত অধিক, আর হচ্ছে লাস্টেরটা ইলেকট্রন যদি এফ কিংবা ডি অরবিটালে যায়। তাহলে কি? যদি এই 4টা শর্ত হয় তবে পোলার আয়ন অধিক। এই শব্দটা খুব সিগনিফিক্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছি ভাইয়া, বুঝেন, ভালো করে বুঝেন। পোলার আয়ন অধিক মানে কি? পোলার আয়ন অধিক মানে কি? অনেকগুলা মানে হতে পারে। ওর সমযোজী বৈশিষ্ট্য অধিক, নাম্বার 1। ওর গলনাঙ্ক, নাম্বার 2 স্ফুটনাঙ্ক, ওর দ্রাব্যতা, ওর তড়িৎ পরিবাহিতা, সবকিছু কি জানেন? সবকিছু হচ্ছে কম। পোলার আয়ন অধিক মানে কি? সমযোজী বৈশিষ্ট্য বেশি, গলনাঙ্ক কম, স্ফুটনাঙ্ক কম, দ্রাব্যতা কম, তড়িৎ পরিবাহিতা কম। তার মানে আমাদের 3টা বা 4টা যৌগ দিবে, বলবে এদের মধ্যে কার পোলার আয়ন সবচেয়ে বেশি, কিংবা কার সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি, কিংবা আমাদের প্রশ্ন করবে এদের মধ্যে কার গলনাঙ্ক সবচেয়ে কম, এদের মধ্যে কার স্ফুটনাঙ্ক সবচেয়ে কম, এদের মধ্যে কার দ্রাব্যতা সবচেয়ে কম। প্রশ্নটা উল্টাও হইতে পারে, আমাদের 3টা যৌগ দিবে, দিয়ে বলা হবে এদের মধ্যে কার পোলার আয়ন সবচেয়ে কম, সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে কম, দ্রাব্যতা সবচেয়ে বেশি, তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি, গলনাঙ্ক সবচেয়ে বেশি। প্রশ্নগুলা একই জিনিস, একই অ্যান্সার, অনেক রকম ফরম্যাটে প্রশ্নটা আসতে পারে, এই জন্য আমি এগুলা লিখে দিছি, ঠিক আছে? আসেন একটা একটা করে আমরা 4টা সলভ করব, তাহলে আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমার আসলে ঠান্ডা লাগছে হঠাৎ করে, বুঝছেন? কেন লাগছে আমি আসলে বুঝতেছি না। আপনাদের জন্য এক্সাম্পল নিয়ে রাখছি আমি, দেখেন এক্সাম্পলের পেজটা বারবার এলোমেলো হয়ে যাচ্ছে কেন? লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড। দেখেন তো, ধরেন প্রশ্নের মধ্যে এটা দেওয়া আছে, বলা আছে
কার পোলার আয়ন অধিক? সেক্ষেত্রে কি হবে, আমরা কমন গুলাকে বাদ দিয়ে দিব। কি কি থাকবে? ক্লোরিন গুলাকে সব বাদ, সব ক্লোরিন বাদ, আয়ন গুলাকে নিয়ে আসবো। লিথিয়াম প্লাস সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস সোডিয়াম প্লাস, সবগুলা একই চার্জ, সবগুলা সমান সংখ্যক পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ যত ছোট, মাত্র দেখলাম আমরা ক্যাটায়ন যত ছোট, পজিটিভ চার্জ যত ছোট তত পোলার আয়ন বেশি। আমরা ডায়াগ্রাম শিখছিলাম, মনে আছে? আকারের ডায়াগ্রাম ছিল এরকম, তাই না? তার মানে লিথিয়ামটা যত ছোট, লিথিয়ামটা সবচেয়ে ছোট, তার মানে কার পোলার আয়ন অধিক? লিথিয়াম ক্লোরাইডের পোলার আয়ন অধিক। আমরা যদি ক্রমটা সাজাই তাহলে ক্রমটা কেমন হবে? লিথিয়াম ক্লোরাইড, দাঁড়ান এক মিনিট, যদি ক্রম সাজাই ওর পোলার আয়ন সবচেয়ে বেশি, ঠিক আছে? ওর পোলার আয়ন সবচেয়ে বেশি মানে কি? মানে কি? মানে কি? এটা মানে কি? এটা মানে হচ্ছে ওর সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি, ওর গলনাঙ্ক সবচেয়ে কম, ওর স্ফুরণাঙ্ক সবচেয়ে কম, ওর দ্রাব্যতা সবচেয়ে কম, তড়িৎ পরিবাহিতা সবচেয়ে কম। বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেছে? পারা যাবে? আশা করি পারা যাবে। সামনে যাই, আমরা আরেকটা এক্সাম্পল নেই, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল নেই। HF HCl, ঠিক আছে? আমাদের করণীয় কি? সবচেয়ে কমনটা বাদ দিয়ে দেওয়া। এবার আমাদের কোশ্চেন করা হইলো কার দ্রাব্যতা অধিক? কার দ্রাব্যতা অধিক? দেখেন তো, কমন গুলা বাদ দিলে কি থাকে? ফ্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস, আয়োডিন মাইনাস। আমাদের নীতি কি বলে? অ্যানায়ন যত বড় তত পোলার আয়ন বেশি, অ্যানায়ন যত বড় পোলার আয়ন তত বেশি। আমাদের ডায়াগ্রামটা কেমন ছিল? যত বড়, তার মানে পোলার আয়ন কার বেশি? হাইড্রোজেন আয়োডাইডের পোলার আয়নটা সবচেয়ে বেশি, ওর মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি। কিন্তু দ্রাব্যতা কি বেশি নাকি কম? কম। তার মানে দ্রাব্যতা অধিক বের করার জন্য আমাদের কাকে বের করতে হবে খুঁজে? পোলার আয়ন কম কার? কার পোলার আয়ন কম হবে? যার অ্যানায়নের আকারটা কি? অ্যানায়নের আকার যদি বড় হয় তাহলে পোলার আয়নটা বেশি, অ্যানায়নের আকার যদি সবচেয়ে ছোট হয় পোলার আয়ন সবচেয়ে কম, তাই না? তার মানে পোলার আয়ন সবচেয়ে কম কার? কম হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইডের, ও দ্রাব্যতা সবচেয়ে বেশি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে ব্যাপারটা। এবার আরেকটা দেখেন, আরেকটা দেখেন। ধরলাম 3টা প্রশ্ন দিয়ে আমাদের বলা হইলো ঠিক আছে, বলা হইলো না, উল্টা বলি, সমযোজী বৈশিষ্ট্যের ক্রম নির্ণয় করো। আচ্ছা, আমরা কি করব? কমনটাকে বাদ থাকে কি দেখেন তো? সোডিয়াম প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, স্টিনাস 4 প্লাস। আমরা নীতিতে কি দেখছি? চার্জ যত বেশি তত কি পোলার আয়ন বেশি। চার্জ সবচেয়ে বেশি কার? তার মানে কি হবে?
পোলার আয়ন অধিক হবে। তার মানে আমরা বলতে পারি না ব্যাপারটা কিরকম, এসেনশিয়াল। আচ্ছা, পোলার আয়ন অধিক মানে কিন্তু সমযোজী বৈশিষ্ট্য বেশি। ওর চেয়ে কম কার? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের। তার চেয়ে কম কার? ম্যাগনেসিয়াম ক্লোরাইডের। তার চেয়ে কম কার? সোডিয়াম ক্লোরাইডের। ঠিক আছে, এটা হচ্ছে ক্রম গেল। এবার লাস্ট 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 এক্সাম্পল। এদের মধ্যে কার পোলার আয়ন বেশি? কি আছে? কমন গুলা বাদ, কমন গুলা বাদ, ক্লোরাইড ক্লোরাইড বাদ, থাকে কি? সোডিয়াম প্লাস কপার প্লাস। এইখানে চার্জও সেম, একই রকম চার্জ, আকার দিয়েও কাজ করা যাচ্ছে না। হবেটা কি তাহলে ভাই? এইখানে কিন্তু একটা ডি আছে, ডি অরবিটাল আছে, ডি অরবিটাল আছে। আমরা কি বলছি? 4 নাম্বার নীতিটা কি ছিল? 4 নাম্বার নীতিটা কোথায়? সর্বশেষ ইলেকট্রন যদি এফ বা ডি অরবিটালে যায় তাহলে তার পোলার আয়ন অবশ্যই 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 বেশি হবে। ঠিক আছে, তার মানে কি ওর পোলার আয়ন বেশি, তার মানে কি ওর সমযোজী বৈশিষ্ট্য কম? কম? আপনারাই বলেন, পোলার আয়ন বেশি হলে সমযোজী বৈশিষ্ট্য কম হয় না। পোলার আয়ন বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি, দ্রাব্যতা কম, গলনাঙ্ক কম, স্ফুটনাঙ্ক কম, তড়িৎ পরিবাহিতা কম। যদি জিজ্ঞেস করে এই দুজনের মধ্যে কার আয়নিক বৈশিষ্ট্য বেশি, যার পোলার আয়ন কম, কার? সোডিয়ামের। বোঝা গেছে? জিনিসগুলো কিন্তু অনেক টাফ, পেঁচালো, প্র্যাকটিস করতে হবে। 4টা টাইপ দেখাই দিলাম, এই 4 টাইপের বাইরে কিচ্ছু পাবেন না, বিশ্বাস করেন। এই 4টা টাইপের মধ্যে থেকে সব পাবেন, খালি আপনার প্র্যাকটিস করতে হবে। আপনি প্র্যাকটিস না করলে কিন্তু কোনো লাভ নাই, আলটিমেটলি কোনো লাভ নাই আপনি প্র্যাকটিস না করলে। ঠিক আছে, তো এর মাধ্যমে আমাদের আজকে ক্লাসটা কমপ্লিট। আমরা কি কি দেখলাম লাস্টে একটু রিক্যাপ করে দিই। আমরা পোলার আয়ন লাস্টের টপিকটা দেখলাম। পোলার আয়ন কি? সমযোজী বৈশিষ্ট্য। কার সমযোজী বৈশিষ্ট্য? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। এটা 4টা নীতিতে বের করে, ফাজানের 4টা নীতি। এই নীতিগুলা যদি ফলো করে যে কোনো একটা, সেই যৌগের পোলার আয়নটা বেশি হবে। ঠিক আছে, পোলার আয়নটা বেশি হওয়া মানে কি? সমযোজী বৈশিষ্ট্যটা বেশি। বারবার বলতেছি এগুলা কম। সেখান থেকে 4টা এক্সাম্পল দেখাইলাম। আর এর আগে হচ্ছে আমরা পোলারিটি দেখছিলাম। পোলারিটি তার আগে হচ্ছে মোটামুটি যোগাযোগের বন্ধন টন্ধন হাবিজাবি সবকিছু দেখলাম। এখানে একটু মনে হয় কাট হয়ে গেছে, একটু কাট হয়ে গেছিল আর কি। ঠিক আছে, তো এর মাধ্যমে মোটামুটি আমাদের আজকে ক্লাসে লাগছে হচ্ছে 19টার মতো স্লাইড ভর্তি লেখালেখা আছে আজকে ক্লাসের মধ্যে। আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন ক্লাসটা। তো দেখা হবে হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ঠিক আছে, তো ততদিন পর্যন্ত ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।